আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি একটু আমাকে বলতে পারবেন যে আপনাদের লাস্ট দুইটা ক্লাস যে আমরা আসলে সুপারভাইজড মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করছি, এই দুইটা সুপারভাইজড মেশিন লার্নিং এর মধ্যে আমরা কি কি শিখছিলাম? একটা শিখলাম এসভিএম, আর একটা শিখছিলাম হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন। তো এটার মানে এটার আমি হচ্ছে এসভিএমটা যখন পড়াইছিলাম তখন লাস্টে আমি আপনাদেরকে একটা জাস্ট ডিরেকশন দিছিলাম যে আসলে কিরকম ভাবে একটা ডাটার মধ্যে যদি আমরা নয়েজ অ্যাড করি তখন ওটার রেজাল্ট সিগনিফিকেন্টলি কমে যায়। কারো কি এটা নিয়ে মনে আছে কি দেখাইছিলাম, বা আপনাদের কারো কি পরবর্তীতে এটা নিয়ে ঘাটাঘাটি করা হয়েছিল যে কেন আসলে ডাটা সেটটা এইভাবে মানে একটু নয়েজি করলেই রেজাল্টের এত সিগনিফিকেন্ট ড্রপ হয়? মানে কেউ কি ফার্দার এটা নিয়ে কিছু ইনভেস্টিগেট করছিলেন, বা আপনাদের কি মনে আছে যে ব্যাপারটা আসলে কি ছিল? দেখেন, মনে থাকলে একটু বলেন, আর যদি মনে হয় যে না আমি একটু আবার আপনাদেরকে ওটাকে রিক্যাপ করব তাও সমস্যা নেই, বাট আমাকে একটু রেসপন্স করেন। রেসপন্স না করলে তো আমি ক্লাসটা নিতে পারবো না। স্যার, এসভিএম মডেলটা একটু আরেকবার দেখালে ভালো হতো স্যার। কেএনএন পর্যন্ত স্যার একটু ইজি ছিল, এসভিএম টা লাস্টে মডেলটা একটু স্যার টাফ ছিল, ওটা একটু রিভিউ করলে বেটার হয় স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এভাবে একটু রেসপন্স করেন, তাহলে আমার জন্য আসলে ক্লাসটা ফলো আপ করাটা ইজি হবে। না হলে আসলে আমাদের জন্য আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ক্লাসটা ফলো করা। আচ্ছা, তো আমি আসলে লাস্ট ক্লাসের আগের ক্লাস মানে লাস্ট দুইটা ক্লাস ধরে বেসিক্যালি আপনাদের সুপারভাইজড মেশিন লার্নিং নিয়ে আপনাদেরকে পড়াইতেছিলাম, তাই না? তো সুপারভাইজড মেশিন লার্নিং নিয়ে পড়ানোর সময় বেসিক্যালি আমরা যেটা দেখছি যে আমরা একটা ডাটা সেট নিয়ে বেসিক্যালি কাজ করছি। সেই ডাটা সেটটা হচ্ছিল ফ্লাওয়ার, মানে হচ্ছে আইরিস ডেটা সেট। আপনারা কি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, নাকি এই যে এই বারটা এই ট্যাবটার জন্য কষ্ট? এবার কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা, মানে কোডগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা? আর জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমার কাছে মনে হয় আপনারা সবাই তো এখন আই গেস ক্যাগেলে এনাফ আপনাদের পরিচিতি হয়েছে। সো এই এনভায়রনমেন্টটা নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই। তো আমি একটু জাস্ট রিক্যাপ করি যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে বেসিক্যালি প্রিভিয়াস সেকেন্ড ক্লাসে আমরা আসলে কি নিয়ে পড়াশোনা করছিলাম। সেটা হচ্ছে আমরা একটা ডাটা সেট নিয়েছিলাম, যে ডাটা সেটটা হচ্ছে আইরিশ ফ্লাওয়ার ডাটা সেট। এই ডাটা সেটটা আমরা একটু হাই লেভেল থেকে অ্যানালাইজ করা ট্রাই করছিলাম, যে এই ডাটা সেটের মধ্যে মানে সিম্পলি আমরা হচ্ছে ডাটা সেটটাকে লোড করছিলাম আমাদের প্যান্ডাস দিয়ে। লোড করার পরে আমাদের ডাটা সেটটাকে আমরা সিম্পলি জাস্ট ওইটার কিছু মানে আমরা প্রি প্রসেসিং করছিলাম, সাচ অ্যাজ ওইটার একটা এই যে স্পিসিস, এই যে কলামটার মধ্যে সবকিছুর আগেই আইরিশ আইরিশ কথাটা লেখা ছিল। তো আমরা এটাকে একটা কিভাবে ক্লিনিং করছি, সিম্পলি জাস্ট হচ্ছে আইরিশ এবং হাইফেন এটাকে আমরা রিপ্লেস করে দিছি ব্ল্যাঙ্ক দিয়ে। তো দেন হচ্ছে আমরা আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমরা এনকোড করছিলাম, যেমন এই সেটোসা এই এই যে ক্লাসটাকে আমরা 0 দিয়ে লেভেলিং করছিলাম, ভার্সিকালারকে 1 দিয়ে, আর ভার্জিনিকাকে আমরা 2 দিয়ে। দেন আমরা জাস্ট এইটার এই ছোট ছোট একটা প্রি প্রসেসিং আমরা আসলে ডাটা সেটটা ক্লিনিং করার ক্ষেত্রে আমরা করছিলাম। তো দেন আর কি আমরা দেখছিলাম ডাটা সেটের মধ্যে কি কি আছে, যেমন সেপাল লেন্থ আছে, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, দেন আসলে এটা কোন ক্লাসের আন্ডারে যায়। অ্যান্ড আমরা এর সাথে সাথে আসলে দেখছিলাম যে আসলে আমাদের কোন কোন আসলে ফিচারগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা দেখছিলাম যে আমাদের টার্গেট ফিচার কোনটা, মানে আমাদের টার্গেট কলাম কোনটা, আর কোন কোন ফিচার ইউজ করে আমরা এই টার্গেট ডিসিশনে পৌঁছাবো, এরকম হালকা পাতলা কিছু কাজ। দেন হচ্ছে এদের মধ্যে রিলেশন দেখানোর জন্য কিছু ভিজুয়ালাইজেশন আপনাদেরকে দেখাইছিলাম, বাট ওইটা আসলে অত ইম্পর্টেন্ট কোনো কিছু না। যে ডাটা সেট সম্পর্কে আমাদের একটা বেয়ার মিনিমাম ধারণা দেওয়ার জন্য, যে ভায়োলিন প্লট ছিল, যে প্রত্যেকটা ক্লাসে সেপার লেন্থের মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে, আবার এরকম হচ্ছে প্রত্যেকটা ফিচারের জন্য। তো আপনাদের কি মনে পড়তেছে যে এই জিনিসগুলো দেখানো হয়েছিল, নাকি এই জিনিসগুলো রিক্যাপ করবো, নাকি শুধু মডেলে চলে যাব, কোনটা? মানে ডাটা সেটের অ্যানালাইসিসটা কি আপনাদের কি একটু মনে আছে কিনা, নাকি আবার একটু বললে বেটার? জি স্যার, এগুলো মনে আছে স্যার। আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যখন আমার ডাটা সেটটাকে আমি আপনাদেরকে যখন সুপারভাইজ লার্নিং পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা যে যখন আমরা একটা ডেটা লোড করি আমাদের ইনিশিয়াল টার্গেট থাকে যে ওই ডেটাটার একটা পোর্শন দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের মডেলটাকে ট্রেন করব, আর আরেকটা পোর্শন দিয়ে হচ্ছে ওটাকে টেস্ট করব। যেই পোর্শনটুকুকে আমরা টেস্ট ডাটা সেটে রাখবো সেটা হচ্ছে পুরোটাই আমাদের মানে আনসিন থাকবে, মানে মডেল বেসিক্যালি হচ্ছে ওই ডাটা সেটের কোনো কিছু দেখবে না। তো দেখেন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে ডাটা ফ্রেম যেটা ছিল সেটাকে আমরা সাইকিট লার্নের একটা লাইব্রেরি ছিল ট্রেন টেস্ট স্প্লিট,
এই লাইব্রেরির মধ্যে আমরা ডাটাসেটটাকে পাস করছি and বলছিলাম যে এটাকে 50% টেস্ট সাইজ রেশিওতে ভাগ করে দিতে। তার মানে 50% ডেটা আমি ইউজ করবো ট্রেনিং এর জন্য, আর বাকি 50% ডেটা আমি ইউজ করবো টেস্টিং এর জন্য। তো ও আমাকে বেসিক্যালি দুইটা ডাটা সেট রিটার্ন করবে, মানে দুইটা স্প্লিট আমাকে রিটার্ন করবে। একটা হচ্ছে আমার ট্রেন ডাটা ফ্রেম, আর একটা হচ্ছে আমার টেস্ট ডাটা ফ্রেম, যার মধ্যে 50% ডেটা থাকবে এটার মধ্যে, বাকি 50% ডেটা থাকবে এটার মধ্যে। আমি এই 50% ডেটা দিয়ে আমার মডেলকে ট্রেন করব। আমার মডেলের জন্য এই 50% ডেটা কমপ্লিটলি আনসিন থাকবে। আর অ্যাপার্ট ফ্রম দিস এখানে আরো একটা প্যারামিটার আছে, দ্যাট ইজ র্যান্ডম স্টেট। আপনাদের কি মনে আছে র্যান্ডম স্টেট কি ছিল? র্যান্ডম স্টেট ছিল যদি এমন হয় যে আমরা এই কোডটাকে পরবর্তীতে আবার রিপ্রোডিউস করতে চাই, তখন যেন আমাদের সেম স্প্লিটই ট্রেন এবং টেস্টে যায়, তার জন্য আমাদের এখানে র্যান্ডম সেটটা ইউজ করা হয়েছিল। আচ্ছা। তো পরবর্তীতে যেটা হয় যে আমাদের যখন ট্রেনিং ডেটা ফ্রেম আমি পেয়ে গেলাম, তার মধ্যে একটা হচ্ছে যেটা আমাদের ট্রেনিং ফিচার। ট্রেনিং ফিচার বলতে কি বোঝায়? এই যে আমাদের আমাদের যে সিএসভি ফাইলটা ছিল, সেই সিএসভি ফাইলের মধ্যে এই যে সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এই চারটা জিনিস হচ্ছে আমাদের ট্রেনিং ফিচার, যেটাকে আমরা এক্স ট্রেন বলি। মানে আমার মডেলের ইনপুট, মানে আমার মডেল সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এই ইনফরমেশনগুলো ও অ্যাজ এ ইনপুট নিবে। আর দেন হচ্ছে আমাদের টার্গেট ক্লাসটা, মানে যেটা আসলে ও প্রেডিক্ট করবে, যেটার সাথে আমরা এররটাকে ক্যালকুলেট করব। তো এটার জন্য আমি, মানে যেটা আগে থেকে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আরো একটা অ্যারে আগে থেকে ডিক্লেয়ার করছিলাম, দ্যাট ইজ ফিচার্স। এই অ্যারের মধ্যে কি কি থাকবে আমার? ওই চারটা ভ্যারিয়েবল, সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ। আর টার্গেট একটা ফাঁকা অ্যারে ক্রিয়েট করছিলাম, যার মধ্যে আমি বলে দিছিলাম শুধু টার্গেট থাকবে। তো এখন যখন আমি এই কাজটা করতেছি, এই যে ট্রেন ডিএফ, এই ডাটা ফ্রেমের মধ্যে আমি ফিচার অ্যারেটা পাস করে দিতেছি। তো ফিচার্সের মধ্যে আমার চারটা নাম ছিল, যার কারণে এই যে ট্রেন ডাটা ফ্রেমের যে বাকি ওই চারটা কলাম আমার এক্স ট্রেনে চলে আসছে, আর ট্রেন ডাটা ফ্রেমের শুধুমাত্র টার্গেট কলাম আমার ওয়াই ট্রেনে চলে আসছে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্দার আমি আমাদের ট্রেনিং ডাটা ফ্রেমকে এক্স ট্রেন, ওয়াই ট্রেন, অ্যান্ড সিমিলার ভাবে টেস্ট ডাটা সেটকেও এক্স টেস্ট এবং ওয়াই টেস্টে ভাগ করে ফেলছি। তো এটা করার পরে বেসিক্যালি যেটা হয়েছে, আমি আপনাদেরকে বললাম যে আমরা যে সাপোর্ট ভেক্টর মেশিনটা যেটা, সেটাকে আমরা জাস্ট সিম্পলি আমাদের স্কেলার্ন ডট এসভিএম থেকে কল করছি। কল করার পর সেই মডেলটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ করার পরে আমরা কার্নেলটাকে সিলেক্ট করছি হচ্ছে লিনিয়ার, অ্যান্ড দেন আমরা মডেলটাকে ফিট করছি আমাদের এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের উপরে। যখন সেই মডেলটা ট্রেন হয়ে গেল, ট্রেন হয়ে যাওয়ার পর আমি ট্রেন মডেলকে প্রেডিক্ট করতে বলছি আমার এক্স টেস্টকে। তো এই মডেলটা আমাকে প্রেডিক্ট করে দিছে ওয়াই প্রেডিক্ট। তো এই ওয়াই প্রেডিক্ট আর ওয়াই টেস্টের মাঝে আমরা বেসিক্যালি আমাদের অ্যাকুরেসিটাকে ক্যালকুলেট করে দেখছি যে কিরকম অ্যাকুরেসি আসলে আমাদেরকে এসভিএম দিচ্ছে। তো এতটুকুই বেসিক্যালি ছিল আমাদের, মানে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, বা এতটুকু এখন পর্যন্ত যতটুকু আমরা শিখে আসছি। আচ্ছা। তো এখন এখানে যেটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে এই কার্নেলের ব্যাপারটা, লিনিয়ার কার্নেল এখানে লেখা, এটা নিয়ে আপনাদের অনেকের মধ্যে কিছু ডাউট ছিল। আমি আবারও যদি একটু বলি যে আমাদের সাপোর্ট ভেক্টর, মানে এই কথাটার মানে বেসিক্যালি যেটা বোঝায় যে আমরা ক্লাসিফিকেশন করব দুইটা সাপোর্ট, মানে সাপোর্ট ভেক্টর দিয়ে। যেমন আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি যেটা হয় যে আমরা যদি আমাদের ডেটাগুলোকে প্লট করি, ধরেন একটা সিম্পল আমাদের কাছে ডেটা আছে দুইটা ক্লাসের। ধরেন এক্স এ একটা কোনো একটা ফিচার, ওয়াই তে কোনো একটা ফিচার, তার রেসপেক্টে আমি দুইটা ক্লাসকে প্লট করছি। অ্যান্ড দেন এরকম একটা ক্লাস্টার ক্রিয়েট হয়েছে যে এই রেড ডট গুলো হচ্ছে একটা ক্লাস, আর ব্লু ডট গুলো হচ্ছে একটা ক্লাস। তো সাপোর্ট ভেক্টর মেশিনের কোর কাজটা হচ্ছে কি, আমাদের এমন একটা লাইন এরকম প্রেডিক্ট করা, যে লাইনের ওপরের সবকিছু হচ্ছে একটা ক্লাস এবং নিচে সবকিছু হচ্ছে একটা ক্লাস। এন্ড এই লাইনটা আমরা প্রেডিক্ট করব যেন এই যে সব থেকে কাছের দুইটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা সব থেকে দূরে অবস্থান করে এই লাইন থেকে। যদি এরা সব থেকে দূরে অবস্থান করে তখন বাকি পয়েন্টগুলো অটোমেটিক সব থেকে দূরে যাবে। তো যেটা হয়, এই যে পয়েন্ট দুইটাকে বলা হয় সাপোর্ট ভেক্টর। এই যে এই ব্লু পয়েন্টটা এবং এই রেড পয়েন্টটাকে বলা হয় সাপোর্ট ভেক্টর। আর যেহেতু আমরা এই ভেক্টর দুইটার সাহায্যেই এই লাইনটা প্রেডিক্ট করি, এই জন্য এই অ্যালগোরিদমটাকে বলা হয় সাপোর্ট ভেক্টর মেশিন। এখন কোন লাইনটা আমি প্রেডিক্ট করব, এটাই বেসিক্যালি আমার অ্যালগোরিদমের কাজ। যেন আমার সবগুলো পয়েন্ট, মানে সবগুলো পয়েন্ট না, মানে যাদেরকে আমার সাপোর্ট ভেক্টর বলতেছে, যেমন এইটা এইটা, এই সাপোর্ট ভেক্টরগুলো ম্যাক্সিমাম ডিস্টেন্সে একে অপরের থেকে থাকে। তো আপনারা কি বুঝতে পারছেন যে এটাকে সাপোর্ট ভেক্টর মেশিন কেন বলা হয়?
অ্যান্ড এই যে দেখেন সাপোর্ট ভেক্টর কাদেরকে বলা হয়, মানে যেই পয়েন্টগুলা সব থেকে কাছাকাছি, ধরেন আমি র্যান্ডমলি একটা দাগ দিলাম এখানে, মানে একটা র্যান্ডম বাউন্ডারি আমি ইনিশিয়ালাইজ করলাম। তো এই যে দেখেন এই পয়েন্টগুলা, এই যে নীল পয়েন্ট যেটাকে আমি মানে আপনাদেরকে অ্যারে দিয়ে দেখাচ্ছি সাপোর্ট ভেক্টরস, মানে এরা হচ্ছে সব থেকে কাছাকাছি আছে। তো এদেরকে যদি আমি ডিস্টেন্স রাখতে পারি কোনো একটা লাইন দিয়ে, তার মানে আমি সবগুলা ভেক্টরকে আলটিমেটলি মানে ক্লাসিফাই করে ফেলতে পারবো। আপনার কি এই যে সাপোর্ট ভেক্টরের এই কনসেপ্টটা কি আপনাদের মনে পড়ছে এবার, যে কেন আমি এই অ্যালগোরিদমটাকে সাপোর্ট ভেক্টর বলতেছি? কারো কি এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এইরকম। তো যেটা আমি বললাম যে লিনিয়ার কার্নেল বলতে কি বোঝায়, যখন আসলে আমরা এরকম একটা মানে ইজি কার্নেল ডিজাইন করতে হয় আমাদেরকে, যেমন ধরেন এই যে এরকম একটা কার্নেল ডিজাইন করতে হয়, সিম্পল কার্নেল। তো এই জন্য আমরা যখন আমরা বুঝি যে আমাদের ডেটার অ্যামাউন্ট এখানে অনেক কম, মাত্র 4টা ফিচার আছে, তো আমাদের আসলে খুব বেশি কমপ্লেক্স ব্যাপার এখানে নাই। তো তখন আমরা যেটা হয় কি করি, আমরা এরকম একটা লিনিয়ার কার্নেল, দেখেন এই যে একটা লিনিয়ার কার্নেল আমরা বেসিক্যালি ডিজাইন করি। আর যদি আমাদের এরকম ডিস্ট্রিবিউটেড মানে আরো কমপ্লেক্স ডেটা থাকে, তখন কি হয় আমাদের আসলে আরো কমপ্লেক্স কার্নেল আসলে ডিজাইন করা লাগতে পারে, বাট এটা ইনডিফাইন মানে বাই বিল্ট ইন আছে। জাস্ট ওই ভ্যালু আমাদেরকে এখানে কিওয়ার্ডটা চেঞ্জ করলে হয়, সম্ভবত আরবিএফ একটা আছে, এরকম আরো কিছু কার্নেল আছে। বেসিক্যালি যখন আমরা বুঝবো যে আমাদের এখানে 4টার জায়গায় ধরেন 12 থেকে 13টা বা 15টা বা 20টা ফিচার আছে, যেগুলোকে আলাদা করা বেশ টাফ, তো তখন আমাদের কার্নেলটাকে এখানে চেঞ্জ করতে হবে। তো আমি জাস্ট সিম্পলি যেটা করলাম সাপোর্ট ভেক্টর মেশিন, আমি এটা ম্যাথমেটিক্যাল ডিটেলসে খুব একটা না যাই, কজ এটা আসলে খুব একটা ইম্প্যাক্টফুল না কারেন্ট কনটেক্সটে, কজ আমরা আসলে এটা এটা তো আর চেঞ্জ করতে পারবো না। জাস্ট আমরা এটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্ট থেকে যদি একটু দেখি, সিম্পলি জাস্ট আমরা এটা আমাদের sklearn ডট এসভিএম থেকে আমার সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটা কল করা, দেন সেটাকে ইনিশিয়ালাইজ করা, মানে ট্রেন করা, প্রেডিক্ট করা, অ্যান্ড দেন হচ্ছে এই দুইটা জিনিস ওই আমাদের প্রেডিকশনের উপর বেস করে মানে বের করে, একটা হচ্ছে অ্যাকুরেসি স্কোর, একটা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট। তো এই পর্যন্ত আমরা আসলে আমাদের লাস্ট ক্লাসের আগের ক্লাস পর্যন্ত আমরা পড়ে আসছিলাম। তো আমি যেটা পরবর্তীতে আপনাদেরকে দেখানো ট্রাই করছি সেটা হচ্ছে গিয়ে যে যদি আমরা একটু সামান্য নয়েজ অ্যাড করে দিই, দেখেন আমাদের এখানে আমরা কি করছি, আমাদের ট্রেনিং ডাটার সাথে যতটুকু আমাদের ট্রেনিং ডাটা যতটুকু সাইজ, সেই ইকুয়াল সাইজে আমরা একটা র্যান্ডম নয়েজ অ্যাড করছি। অ্যান্ড আমাদের টেস্ট যে ডাটা সেট আছে সেখানেও আমরা একটা র্যান্ডম নয়েজ অ্যাড করছি, ওই যে আপনাদের মনে আছে কিনা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস র্যান্ডম নয়েজ যে কথা, এক্স প্লাস ইকুয়ালস টু র্যান্ডম নয়েজ একই কথা, মানে এটা জাস্ট দুইটা ডিফারেন্ট জিনিস আর কি, মানে একই জিনিসের দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। মানে এতে কি হলো, আমার যে এই যে আমাদের এক্স ট্রেন ডাটাটা ছিল তার মধ্যে আমাদের ইউনিফর্ম মানে র্যান্ডমলি ইউনিফর্ম কিছু নয়েজ অ্যাড হয়ে গেছে। আর আমাদের এক্স টেস্ট যে ডাটা সেটটা ছিল মানে আমাদের লেভেলটা, ওই লেভেলের মধ্যে আমাদের র্যান্ডমলি কিছু নয়েজ অ্যাড হয়ে গেছে। তো যখন আমাদের এই ট্রেনিং মানে যেখানে আমাদের সাপোর্ট ভেক্টরের অ্যাকুরেসি ছিল 97, আর এই সামান্য একটু নয়েজ অ্যাড করার কারণে, কজ আমাদের রিয়েল লাইফে তো ডেফিনেটলি প্রচুর অ্যামাউন্টের নয়েজ থাকবে, এই সামান্য একটু নয়েজ থাকার কারণেই আমাদের অ্যাকুরেসি চলে আসছে 88-এ। এই পর্যন্ত ছিল আপনাদের আমাদের লাস্ট ক্লাসের সামারি, যে আসলে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলোকে ফুল করা কতটুকু ইজি। মানে সামান্য একটু নয়েজ আমি দিছি, মানে ইউনিফর্ম নয়েজ তাও, এই র্যান্ডম ইউনিফর্ম নয়েজের কারণে 97 থেকে আমার অ্যাকুরেসি চলে আসছে 88-এ। তো আপনাদের কি এবার মনে পড়ছে যে আমি এই পর্যন্ত আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম? সবাই কি মানে ফলো আপ করতে পারতেছেন যে এই এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়েছিল লাস্ট ক্লাসে? স্যার এগুলো স্যার বুঝলাম স্যার। কার্নেল জিনিসটা স্যার একবার একটু ব্রিফ করবেন স্যার? মানে এই যে কার্নেলের যে একটা কোনিক্যাল শেপটা আসলো, এটা কি স্যার? আমরা ডাটাটা আবার এখানে যে একটা আমরা প্লেন নিলাম, কাট করলাম, এটা কিভাবে করলাম? মানে এই জিনিসটা কি বোঝাচ্ছে স্যার? তো বেসিক্যালি ব্যাপারটা হয় কি, ধরেন আমাদের এই যে ডাটাটা ধরেন এইরকম মানে আমাদের 1D বা 2D প্লটে আছে, এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, যেখানে এই গ্রিনটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ক্লাস, আর এই রেডটা হচ্ছে আমার আরেকটা ক্লাস, বুঝতে পারছেন? তো এখন দেখেন, আমি যদি এইখানে কোনো একটা বাউন্ডারি প্রেডিক্ট করতে চাই, আমি কি একটা লিনিয়ার কোনো বাউন্ডারিকে এখানে প্রেডিক্ট করতে পারবো? আপনি বলেন। আমি যদি এখানে একটা সিম্পল একটা স্ট্রেট লাইন প্রেডিক্ট করতে চাই, তাহলে সেই স্ট্রেট লাইনে তো মানে স্ট্রেট লাইনের উপরে তো এই রেড ক্লাসটাও আছে, গ্রিন ক্লাসটাও আছে, আবার নিচেও রেড ক্লাসটাও আছে, গ্রিন ক্লাসটাও আছে। তার মানে আমার জন্য কি এখানে একটা স্ট্রেট লাইন বা একটা স্ট্রেট ফরওয়ার্ড বাউন্ডারি প্রেডিক্ট করা কি এত ইজি হবে, নাকি এখানে আমাকে একটা কার্ভ বাউন্ডারি ডিজাইন করতে হবে?
স্যার কার্ভ লাগবে স্যার। কার্ভ বাউন্ডারি ডিজাইন করতে হবে। তো এই সব ক্ষেত্রে আমরা কি করি, আমাদের এই 2D ডাটাকে আমরা প্রজেক্ট করি হায়ার ডিমেনশনে। তো ধরেন কোনো একটা, ধরেন পিসিএ হইতে পারে বা কোনো এক ধরনের প্রজেকশন, ডেটা প্রজেকশন বলতে বোঝায় যেমন ধরেন আমাদের যদি একটা 1D ভেক্টর থাকে বা 2D একটা ভেক্টর থাকে, মানে আমি এবার ম্যাথের ক্ষেত্রে বলতেছি, ধরেন ভেক্টরটা হচ্ছে i+j। তো এই ভেক্টরটার প্রজেকশনটাকে কি বলি আমি, মনে আছে আইটা হচ্ছে ওর ভার্টিক্যাল প্রজেকশন আর যেটা হচ্ছে ওর হরাইজন্টাল প্রজেকশন। এই জিনিসটা কি মনে আছে আপনাদের, বা বুঝতে পারছেন কি বলছি? স্যার জি স্যার, বুঝছি। তো এটা, কোঅর্ডিনেটর। হ্যাঁ মানে মানে ম্যাথের ক্ষেত্রে। তো এইভাবে যেটা হয় যে আমরা একটা ডাটার বা একটা ভেক্টরের 1D প্রজেকশন করতে পারি। এরকম আমরা চাইলে হায়ার এন্ড প্রজেকশনও করতে পারি, যেমন আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই। মানে হায়ার ডিমেনশনের প্রজেকশন বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয়, মানে এরকম টাইপ একটা জিনিস, যেমন আমার একটা 2D প্লট আছে, বাট আমি ওকে কোনো একটা ট্রান্সফর্ম করে, মানে ওকে হায়ার ডিমেনশন যদি প্লট করি তখন আসলে ওদের মধ্যে একটা ডিস্টিংক্ট মানে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। তখন আসলে ওদের মধ্যে আসলে বাউন্ডারিটা মানে ডিসাইড, মানে বাউন্ডারিটা ডিফাইন করা অনেক ইজিয়ার। আরো ম্যাথমেটিক্যালি বলতে গেলে মানে জিনিসটা আর আপনাদের জন্য কনফিউজিং হয়ে যাবে। মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে আপনি সিম্পলি বোঝেন এই 2D থেকে ওকে আমি 3D তে প্রজেক্ট করতেছি। এইটা কি বোঝেন যে অনেক সময় হয় না যে আমার 2D জিনিসকে 3D তে প্রজেক্ট করি? এইটা কি জানেন কিনা? স্যার স্যার বুঝছি। তো এখন দেখেন যখন আমি 2D ডাটাকে 3D তে প্রজেক্ট করতেছি, তখন আসলে এদেরকে ডিফারেন্সিয়েট করা আমার জন্য অনেক ইজি, কজ তখন আমাকে জাস্ট সিম্পলি এই রেক্টেঙ্গেলটা প্রেডিক্ট করলেই হয়ে যাইতেছে। তো এই যে রেক্টেঙ্গেলটা প্রেডিক্ট করতেছি বেসিক্যালি এইটাই হচ্ছে আমার কার্নেল, যে আমি আমার সাপোর্ট ভেক্টরটাকে একটা লিনিয়ার কার্নেল দিয়ে ইনিশিয়ালাইজ করা ট্রাই করতেছি। তো অনেক সময় হয় কি, যে আমি ধরেন আমার কাছে এত বড় ডেটা যে এটাকে ট্রান্সফর্ম করাটাই কম্পিটিশন অনেক হেভি। তখন যেটা হয় যে আমি এই কার্নেলটাকে চেঞ্জ করে আরবিএফ দিয়ে দিই। তো আরবিএফ দিলে হয় কি, ও এরকম স্ট্রেট লাইন না করে এরকম একটা কার্ভড লাইন একটা প্রেডিক্ট করা ট্রাই করে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে জিনিসটা? মানে এই কার্নেল দিয়ে বেসিক্যালি যেটা বোঝায় যে আপনি কোন টাইপের ডিসিশন বাউন্ডারি সাপোর্ট ভেক্টর মেশিনকে ক্রিয়েট করে করতে বলতেছেন, সেটা কি একটা সিম্পল স্ট্রেট লাইন নাকি সেটা একটা কার্ভড লাইন। বুঝতে পারছেন? স্যার 2D ডাটা যখন থাকে স্যার, এটা কি আমরা ক্লাসিফাই করতেছি, আমরা দুইটা ফিচার্স দিয়ে ডাটা প্লট করতেছি এরকম? এরকম, হ্যাঁ, যখন আমার সাথে 2D মানে এটা জাস্ট একটা সব থেকে সিম্পল ফর্ম, যে আমার এক্স এ কিছু একটা আছে, ওয়াই এ কোনো একটা ফিচার আছে, জাস্ট সিম্পল মানে ওইভাবে এটাকে প্লট করা আর কি। আচ্ছা বুঝছি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে এখান থেকে আমি শুরু করব আজকের ক্লাসটা, যে এর পরবর্তীতে যেটা হয়েছে যে আমি আমাদের এই এক্স ট্রেন এবং এক্স টেক্সটের মধ্যে একটা নর্মাল একটা জাস্ট র্যান্ডম কিছু নয়েজ অ্যাড করছি। যারা আছেন তারা কি সবাই একটু বলেন, আপনারা কি এই দুইটা লাইনের মর্মার্থ কি বুঝতে পারছেন, যে এই দুইটা লাইন দিয়ে আমি কি করতেছি? এই দুইটা লাইন কিছুই না, আপনারা কি এইরকম একটা লাইন দেখছিলেন না, যে i=i+1? এই লাইনটা সব সাথে আপনারা অনেক বেশি পরিচিত। এটা আপনারা ম্যাটল্যাবে বলেন বা হচ্ছে পাইথনে সবসময় আমরা এই লাইনটা দেখি। তো এই কনভেনশনটাকে এইভাবেও লেখা হয়, i+i+1টাকে i+=1। এই জিনিসটা একই কনভেনশন। আপনারা কি বুঝতে পারছেন এই লাইনটা দিয়ে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে? তার মানে আমার এক্স ট্রেন যে ডাটাটা ছিল তার সাথে আমি জাস্ট নর্মালি কিছু র্যান্ডম ইউনিফর্ম মানে নয়েজ অ্যাড করে দিতেছি। নয়েজ বলতে কি, মানে আমি আপনারা তো আপনাদেরকে ওই যে অ্যারের ক্লাসে দেখাইছিলাম যে আমি নামপাই দিয়ে র্যান্ডম কিছু ভ্যালু আমি চাইলে ওদিকে জেনারেট করতে পারি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এরকম ভ্যালু। তাহলে যেই ভ্যালুটা আসলে আমার রিকোয়ার্ড না সেই ভ্যালুটাই তো আসলে এক্স ট্রেনের জন্য নয়েজ হিসেবে কাজ করবে। অ্যান্ড সেই নয়েজটাই বেসিক্যালি আমি এক্স ট্রেনের ডাটার সাথে অ্যাড করে দিছি। সবাই জাস্ট একটু কাইন্ডলি বলেন যে এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা, যে কিভাবে আমি আমার ট্রেন ডাটা সেটের মধ্যে নয়েজ অ্যাড করতেছি। তারপর আমি ফার্দার যাচ্ছি আর কি। সবাই একটু জাস্ট একটু বললেন যে এই দুটো লাইন আপনারা বুঝতে পারছেন কিনা আমাদের যে জি স্যার বুঝছি, আচ্ছা। কিন্তু স্যার এখানে হচ্ছে ডেলিবারেটলি এরর কেন অ্যাড করতেছি আমরা? আচ্ছা, ডেলিবারেটলি এরর অ্যাড করতেছে এই জন্য যে অনেক সময় যেটা হয় যে আমরা এই অ্যাকুরেসি দেখে অনেক খুশি হয়ে যাই, যে 97.33, তার মানে 100টা কেসের মধ্যে সে 97টা কেসই ভালো করে ফেলছে। তো অ্যাকচুয়ালি যেটা হয়, আপনি যখন ধরেন আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি একজন ডেটা সায়েন্টিস্ট, আপনাকে আমি একটা ডেটা দিলাম, ধরেন যেটা একদম খুবই ল্যাবে সুন্দর মতো বানানো,
এন্ড আমি আপনাকে বললাম যে দেখো এই এটার উপর আমাকে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ডেভেলপ করে দাও যেটা আমি পরবর্তীতে ফার্দার রিয়েল লাইফে ডিপ্লয় করব। তো আপনি আমাকে ওই ডাটার মধ্যে দেখাই দিলেন যে অ্যাকুরেসির অবস্থা এত ভালো, তাহলে এটা তো আমার জন্য অনেক ভালো একটা বিষয়, কিন্তু আমি ডিপ্লয় করার পরে দেখলাম অ্যাকুরেসির অবস্থা অনেক খারাপ। তো এইটা কেন, এই বিষয়টা বোঝানোর জন্য বেসিক্যালি আমরা ডেলিভারিতে এখানে নয়েজটা অ্যাড করলাম। বুঝতে পারছেন যে যখনই আমি আসলে এই সামান্য একটু নয়েজ অ্যাড করছি, আমার অ্যাকুরেসিটা 97 থেকে কমে 88-এ চলে আসে। বুঝতে পারছেন এবার জিনিসটা? মানে কেন আমাদের ফার্দার ভালো অ্যালগোরিদমের দিকে আমাদের যাওয়া লাগছে, মানে যে অ্যালগোরিদম গুলো এই ধরনের নয়েজ গুলোকেও সাকসেসফুলি ট্যাকেল করতে পারে, যিনি কোয়েশ্চেন করছেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন এর পরবর্তীতে আমাদের এই ব্লকের কাজ একদম আগের মতোই সিম্পল। মানে যেটা হচ্ছে আমি আবার একটা সাপোর্ট ভেক্টর মেশিনকে ইনিশিয়ালাইজ করছি, সেটাকে আমি ফিড করছি, মানে এসভিএম মডেল ডট ফিড। সেখানে আমাদের নয়েজি ট্রেন ডাটা ছিল, মানে এক্স ট্রেন ওয়াই ট্রেন যেটা নয়েজি। অ্যান্ড দেন আমি কিন্তু আমার টেস্ট ডাটাতে কোনো কিছু হাত দেই নাই। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন বা মনে রাখবেন, যারা ফার্দার আপনাদের মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে আপনাদের রিসার্চ করার ইচ্ছা, আমরা যখন আমাদের মডেলের অ্যাডভার্সিয়ালিটি বা আমাদের মডেলের রোবাস্টনেস চেক করি, আমরা কিন্তু টেস্ট ডাটা সেটে কোনো ধরনের হাত দিই না। আমরা শুধুমাত্র ট্রেনিং ডাটা সেটের মধ্যেই, মানে ট্রেনিং ডাটা সেটকেই নর্মালি, এখানে যদি আমি আপনাকে টেস্ট ডাটা সেটের মধ্যেও নয়েজ অ্যাড করে দেখাইছি, বাট নর্মালি এটা মাথায় রাখবেন যে আপনাদের টেস্ট ডাটা সেটটাকে কখনো হাত দিতে হয় না। মানে এটা যেটা আপনাকে প্রোভাইড করা হয়, ধরেন আপনি অনলাইন থেকে কোনো একটা ডাটা সেট পাইছেন, সেখানে তারা বলে দিছে যে এই পোর্শনটা আসলে টেস্ট। তো কখনো আসলে ওই টেস্ট ডাটাতে কোনো ধরনের মডিফিকেশন করতে হয় না, টেস্ট ডাটা সেট অ্যাজ ইট ইজ রাখতে হয়। এটা জাস্ট আপনাদের একটা এক্সট্রা ইনফো। আপনারা কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করলে বা কোনো রিসার্চ পেপার করলে এটা মাথায় রাখবেন যে টেস্ট ডাটা সেট অলওয়েজ যেটা প্রোভাইড করা হয় সেরকমই রাখা লাগে। আমরা যদি এখানে এক্সপেরিমেন্ট দেখানোর জন্য জাস্ট এখানে অ্যাড করছি, বাট এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আসলে না। প্র্যাকটিসটা হচ্ছে আমাদের এক্স ট্রেন যেটা, এইটাকে আসলে মডিফাই করা, এটার মধ্যে নয়েজ অ্যাড করা, অগমেন্টেশন অ্যাড করা, এই ধরনের কাজ। তো সিম্পলি যেটা করলাম, আমাদের আগের অন্যান্য জাস্ট এসভিএম এর মতোই আমাদের সাপোর্ট ভেক্টর ক্লাসিফাই ইনিশিয়ালাইজ করা, ফিট করা, দেন হচ্ছে প্রেডিকশন করা, প্রেডিকশন করার পরে জাস্ট দেখা যেটা অ্যাকুরেসি স্কোর কত, অ্যান্ড ক্লাসিফিকেশন রিপোর্টটা দেখা। ক্লাসিফিকেশন রিপোর্টটা নিয়ে যদি আপনাদের মনে না থাকে, ক্লাসিফিকেশন রিপোর্টটা হচ্ছে আমাকে ক্লাস ওয়াইজ, মানে 0 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস, এই ক্লাস ওয়াইজ আমার মডেলের প্রেসিশন, রিকলস এবং F1 স্কোরটা বলে দেয়। আর সাপোর্ট বলতে বেসিক্যালি বোঝায় ও 0 নাম্বার কয়টা ক্লাসকে ও মানে এনকাউন্টার করছে। যেমন 21টা ক্ষেত্রে ও সেটা 0 নাম্বার ক্লাস বলতে বলছে, 30টা ক্ষেত্রে সেটাকে ও 1 নাম্বার ক্লাস বলছে, 24টা ক্ষেত্রে ও সেটাকে 2 নাম্বার ক্লাস হিসেবে রেকগনাইজ করছে। মানে আমাদের টেস্ট ডাটা সেটের প্রত্যেকটা ক্লাসের যে ডিস্ট্রিবিউশন সেইটা সাপোর্ট দিয়ে বেসিক্যালি ওই জিনিসটা বোঝায়। এখন আমরা যে জিনিসটা আসলে শিখবো সেটা হচ্ছে যে এই জিনিস এই জিনিসটাকে ট্যাকেল করার জন্য আমরা ফার্দার যে ধরনের অ্যালগোরিদমের দিকে মুভ করলাম, সেই ধরনের অ্যালগোরিদম হচ্ছে ট্রি বেসড অ্যালগোরিদম। তো এই ধরনের ট্রি বেসড অ্যালগোরিদম অনেকগুলো আছে। আমরা পার্টিকুলারলি আসলে হচ্ছে দুইটা অ্যালগোরিদম নিয়ে আজকে হালকা পাতলা একটু পড়াশোনা করব। একটা হচ্ছে এক্সি বুস্ট আর একটা হচ্ছে আপনাদের র্যান্ডম ফরেস্ট। এই আর লাস্ট হচ্ছে কিভাবে আমরা এদেরকে এনস্যাম্বল করতে পারি টু মানে ফার্দার ইনক্রিজ দেয়ার পারফরমেন্স। তো এরকম আমরা এই তিনটা জিনিস বেসিক্যালি আজকে একটু শিখবো। তো আমি যদি আগে আপনাদেরকে একটু বলি যে আসলে ট্রি বেসড অ্যালগোরিদম গুলা মানে কিভাবে কাজ করে। তো ট্রি বেসড অ্যালগোরিদম গুলার মধ্যে প্রত্যেকটা অ্যালগোরিদমে তার পার্টিকুলার মানে নিজস্ব কিছু ফিলোসফি আছে। যেমন আপনারা সেটা নাম দেখেও বুঝতে পারবেন, যেমন র্যান্ডম ফরেস্ট যদি আমি বলি, যেটা পড়াবো নেক্সটে, র্যান্ডম ফরেস্টের নাম র্যান্ডম, তার মানে ও আসলে র্যান্ডমলি কিছু ট্রি ইনিশিয়ালাইজ করে। আবার আমি যদি বলি এক্সজি বুস্ট, তার মানে ও বেসিক্যালি আগে থেকে একটা ট্রি আসলে ও এস্টিমেট করে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে স্যার ট্রি ব্যাপারটা আসলে কি আর এটাকে ও আসলে কিভাবে এস্টিমেট করে। তো আমরা একটা স্যাম্পল ডাটা সেট দেখি। ধরেন আমার কাছে একটা স্যাম্পল ডাটা সেট আছে যেখানে কি দেওয়া আছে, আমার আহ, 4-5টা অ্যানিমেলের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন ওদের কি লেজ আছে কিনা, ওদের কয়টা লেগ, ওরা কি পানিতে থাকে, ওরা কি উড়তে পারে, ওরা কি মানে ডিম পারে, আর ওরা কি ম্যামেলস কিনা। তো এই ধরনের কিছু ফিচারের উপর বেস করে আমরা বেসিক্যালি কি একটা অ্যানিমেলকে ক্লাসিফাই করতেছি। যেমন ধরেন আমি বলতেছি যদি কারোর লেজ থাকে, 4টা পা থাকে, পানিতে না থাকে, উঠতে না পারে, ডিম না দেয়, কিন্তু হচ্ছে স্তন্যপায়ী মানে ম্যামেল, তখন আমি ওকে কি বলতেছি, ওকে আমি ক্যাট হিসাবে বেসিক্যালি আইডেন্টিফাই করতেছি। আবার সিমিলার ভাবে যদি আমি বলি স্পাইডারের ক্ষেত্রে কি, ওর কোনো লেজ নাই, ওর অনেকগুলো পা মানে 8টা পা,
ও পানিতে থাকে না, ও উঠতে পারে না, ও হ্যাঁ ডিম দেয়, ও ম্যামেলস না, তো আমি এটাকে স্পাইডার বলতেছি। তো এরকম এখন ট্রি বেস যে অ্যালগোরিদম গুলা, ট্রি বেস অ্যালগোরিদম গুলো করে কি, ওরা আগে একটা সুন্দর মতো ওদের একটা মানে একটা রুট আগে ওরা আইডেন্টিফাই করে, মানে এই ফিচার গুলোর মধ্যে, মানে ওরা আগে আইডেন্টিফাই করে কোন ফিচার, যে কোনো একটা ফিচার ওরা আসলে নেয়, এন্ড ওই ফিচারটার রেসপেক্টে ওরা সামনের দিকে আগায়। আপনারা যারা এআই ক্লাস করতেছেন, যদি কেউ ফোর্থ ইয়ারে থেকে থাকেন, তারা আসলে ফাতা স্যার তো আপনাদেরকে পড়াইছে, যেন আমরা যখন সার্চ করি তখন কি হয়, আমরা আগে একটা রুট বের করি কোনো একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে। তো এই ট্রি বেসড অ্যালগোরিদম গুলো করে কি, এরকম একটা রুট বের করে যে কোন, মানে এটা প্রথমটাও হইতে পারে বা র্যান্ডমলি, র্যান্ডম ফরেস্ট যেমন র্যান্ডমলি কিছু ফিচার নেয়, আবার এক্সিবুস্ট যেটা করে এদের মধ্যে মানে একটা অ্যাভারেজ করে কোনো একটা ফিচার নেয়। তো যেমন র্যান্ডমলি ওরা একটা ফিচার নেয়, যেমন ধরেন নাম্বার অফ ফ্লেক্স। তো নাম্বার অফ লেগস কয়টা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আছে, 8 4 2 আর 0। তো ধরেন ওই অ্যালগোরিদমটা দেখে যে 0 নাম্বার যদি লেগ থাকে, মানে আমার পায়ের সংখ্যা 0, দেন ওর কাছে সব থেকে মিনিংফুল ফিচার আছে যে ও কি পানিতে থাকে কি থাকে না। যদি পানিতে থাকে তাহলে সেটা ফিশ, আর পানিতে না থাকলে সেটা হচ্ছে স্নেক। এইভাবে ও বেসিক্যালি একটা ট্রি খুঁজে বের করা ট্রাই করে, যে ট্রি দিয়ে ও খুব ইজিলি এই ডাটাগুলোকে ক্লাসিফাই করে ফেলতে পারে। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি যদি এই ট্রিটা দেখি যে আমাকে যদি স্নেক এবং ফিশকে ক্লাসিফাই করতে হয়, তাহলে জাস্ট আমার এই ইনফরমেশনটাই এনাফ যে ওর লেগ কি 0 কিনা, আর ও পানিতে থাকে কি থাকে না। তখন কিন্তু আমার ওর ক্যান ফ্লাই, তারপর লে এগস, তারপরে হচ্ছে হ্যাশ টেল, এত ইনফরমেশন আমার দরকারও না। তো এইভাবে যেটা করে, এই অ্যালগোরিদম গুলো এরকম একটা অপটিমাইজড ট্রি খুঁজে বের করা ট্রাই করে, যে ট্রি গুলো দিয়ে ওরা খুব ইজিলি একটা ক্লাসিফিকেশন রেজাল্টে বা প্রেডিকশনে পৌঁছায়। যেমন আমি যদি বলি, যেমন আমি যদি চিকেনকে ক্লাসিফাই করতে চাই, তো অ্যালগোরিদমটা ধরেন এরকম একটা ট্রি খুঁজে বের করছে, নাম্বার অফ লেগ যদি 2 হয় অ্যান্ড ও যদি না উঠতে পারে, তাহলে সেটাকে আমি চিকেন বলে বেসিক্যালি আইডেন্টিফাই করতে পারবো। তো এইটাই হচ্ছে ট্রি বেসড অ্যালগোরিদম গুলোর মানে কাজ করার প্রসেস, যে একটা ট্রি খুঁজে বের করতে হবে, যে ট্রি এর রুট গুলো থাকবে বেসিক্যালি হচ্ছে আমার এই ফিচার গুলা, এন্ড এই যে রুট গুলা, এই রুট গুলার ওপর ডিফারেন্ট যে এজ, মানে এই মানে এই এক একটা এজের ওপর বেস করে আমি আরেকটা সাব ট্রি করবো, দেন আরেকটা সাব ট্রি করবো, দেন ফাইনালি হচ্ছে আমি আমাদের যতগুলো ক্লাস সেই অতগুলো ক্লাসে পৌঁছাবো। তাতে যেটা হবে, আমার সবগুলো ফিচার আসলে দরকারও পড়বে না। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, স্পাইডার, স্পাইডারকে ক্লাসিফাই করার জন্য অ্যালগোরিদম খুঁজে বের করছে যে আসলে ওর 8টা পা, এইটাই আসলে মোর দেন ইনাফ ওকে ক্লাসিফাই করার জন্য, বিকজ অন্য কোনো অ্যানিমেলের ক্ষেত্রে 8টা পা নাই। তো এরকম আর কি, যে আসলে কত কম মানে ইনফরমেশন দিয়ে আমি ক্লাসিফিকেশনে চলে যেতে পারি। তো এই ট্রি ফরমেশনটা এক একটা অ্যালগোরিদম এক একভাবে করে। যেমন আমি যদি আপনাদেরকে বলি এক্সজি বুস্ট বা র্যান্ডম ফরেস্ট ফার্স্টে কি করে, র্যান্ডম ফরেস্ট যেটা করে, ও র্যান্ডমলি কয়েকটা ফিচার সিলেক্ট করে, ওর নাম দেখেন, নামই বলা আছে র্যান্ডম, র্যান্ডম ফরেস্ট। তার মানে ও কি করে, র্যান্ডমলি একটা ট্রি ও আগে ইনিশিয়েট করে, ধরেন এরকম একটা ট্রি ইনিশিয়েট করে, ধরেন সেকেন্ড ট্রি ইনিশিয়েট করে যেখানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ও কি উঠতে পারে কিনা, তারপরে ধরেন ও দেখে ওর লেগ আছে কিনা, ও পানিতে থাকে কিনা, ওর টেইল আছে কিনা। আরেকটা ট্রি ও ইনিশিয়ালাইজ করে যেখানে হয়তোবা প্রথমেই ও জিজ্ঞেস করে যে লিভস ইন ওয়াটার, ও আগে পানিতে থাকে কিনা, তারপরে ও লেগ আছে কিনা, টেইল আছে কিনা, ফ্লাই করতে পারে কিনা। এরকম ধরেন 3টা ট্রি বেসিক্যালি আসলে ও র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করে। প্রত্যেকটা ট্রি এর রেসপেক্টে ও প্রেডিকশনটাকে বানায়, প্রেডিকশন বানানোর পরে ও এররটাকে ক্যালকুলেট করে, যে ডিসিশন ট্রি 1 এর জন্য এরর কিরকম, ডিসিশন ট্রি 2 এর জন্য এরর কিরকম, ডিসিশন ট্রি 3 এর জন্য এরর কিরকম। দেন যেটা করে, ওর প্রত্যেকটা প্রেডিকশনকে ও অ্যাভারেজ করে বা মিন করে, মিন করার পরে ও ফাইনাল প্রেডিকশনটাকে দেয়। তো এইটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট যে অ্যালগোরিদম, সেটার একটা হাই লেভেল ওভারভিউ। হাই লেভেল মানে একদমই সোজা ভাষায়, যে আমি র্যান্ডমলি কিছু ট্রি আমি ইনিশিয়ালাইজ করি, সেই র্যান্ডম সবগুলো ট্রি থেকে আমি প্রেডিকশন নেই, প্রেডিকশন গুলোকে আমি অ্যাভারেজ করি, এবং অ্যাভারেজ করার পরে যে প্রেডিকশনটাকে পাই সেটাকে আমি বলতেছি ফাইনাল প্রেডিকশন। তো এইভাবে বেসিক্যালি র্যান্ডম ফরেস্ট কাজ করে। তো আমাকে আপনারা বলেন র্যান্ডম ফরেস্ট কিভাবে কাজ করে, মানে হাই লেভেল থেকে কি আপনারা বুঝতে পারছেন যে ট্রি বেসড অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে, বা র্যান্ডম ফরেস্ট ইন পার্টিকুলার কিভাবে কাজ করে, বা মানে জাস্ট ম্যাথমেটিক্যাল ডিটেলস আমি যাই নাই কজ এটা আসলে আননেসেসারি। আপনারা হাই লেভেল থেকে বুঝতে পারছেন কিনা যে র্যান্ডম ফরেস্ট কিভাবে কাজ করে?
কেউ একটু কাইন্ডলি বললেন, না বললে আমি না বুঝলে আমি আবার বুঝাবো। জি স্যার স্যার, বুঝে মেইনলি কি গেছে। স্যার, স্যার কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম যে স্যার মেইনলি কি স্যার প্রথমে যে কোনো একটা ইউনিক ফিচারই ধরবে, যদি কখনো স্যার আমার একটা না পায়, যদি স্যার যেমন স্যার অক্টোপাসেরও তো 8টা পা হতে পারে, এখন স্যার তখন যদি কোনো ইউনিক না থাকে তখন স্যার 2টা ট্রি ধরে কি আগানো যাবে? আচ্ছা, র্যান্ডমের ক্ষেত্রে যেটা হয়, ট্রি মানে নর্মালি র্যান্ডম ফরে যে কাজটা করে, ও এরকম অনেকগুলো ট্রি ইনিশিয়ালাইজ করে। বুঝতে পারছেন? মানে একটা ট্রি ওই নিয়ে ও অনেকগুলো ট্রি ইনিশিয়ালাইজ করে। প্রত্যেকটা ট্রির থেকে ওই সেম কোয়েরির জন্য প্রেডিকশনটা দেখে। আপনার মানে কোয়েশ্চেনটা কি আপনার এটা ছিল যে আসলে মানে দুইটা বা তিনটা ট্রি নিয়ে প্যারালালি আগানো যাবে কিনা? স্যার স্যার জি স্যার ওইটাই। র্যান্ডম ফরেস্ট এইভাবে আগায়। মানে র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে মানে মানে আপনি নাম দেখেই বুঝতে পারতেছেন, র্যান্ডম ফরেস্ট, র্যান্ডম তার মানে ও যেটা করে, ও ধরেন ইউনিকলি দেখে যে আমার প্রথমে তিনটা বা চারটা ফিচার নিয়ে ও একটা এরকম ট্রি বিল্ড করে। ট্রি বিল্ড করার পর এটাকে ও নাম করে বা ও নিজের মধ্যে রাখে যে ডিসিশন ট্রি ওয়ান। তারপরে ও আরো কিছু র্যান্ডম ভ্যালু নেয়, র্যান্ডম ফিচার নেয়, দেন সেটাকে বানায় ডিসিশন ট্রি টু। দেন একটা সেম কোয়েরির জন্য বা একটা সেম ট্রেনিং ডাটার জন্য ও প্রেডিকশন মেক করে, প্রেডিকশন মেক করার পর এররটাকে ক্যালকুলেট করে। দেন এই যে দুটো প্রেডিকশন ফাইনালি পাইলো, এই দুটো প্রেডিকশনকে সিম্পলি ও অ্যাভারেজ করে ফাইনালি আমাদেরকে পাস করে দেয়। বুঝতে পারছেন? র্যান্ডমলি, জাস্ট এই স্যার জিনিসগুলো জি স্যার। র্যান্ডমলি ইনিশিয়ালাইজ হয়। স্যার আচ্ছা, এইবার আসে এক্স জি বুস্ট। তো এক্সি বুস্ট যেটা করে, তো নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটার মানে হচ্ছে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং। তো এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং আসলে কি করে? ও আসলে র্যান্ডমলি কোনো একটা মানে র্যান্ডমলি কোনো একটা ফিচার বা র্যান্ডম ফিচার বিল্ড না করে, অনেকগুলো ফিচার বিল্ড না করে, ওর কাজ করা ডিফারেন্ট, র্যান্ডম ফরেস্ট থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। ও আগে প্রথমে প্রত্যেকটা ফিচারের মধ্যে মানে ধরেন মানে অ্যাভারেজ ফিচার নিয়ে মানে জাস্ট সিম্পলি ও আগে একটা ডিসিশন ট্রি বিল্ড করে, মানে যেটা একদমই সিম্পল, হয়তো বা ধরেন একটা বা দুইটা ফিচার নিয়ে, অ্যান্ড ও সেটা প্রেডিকশনটাকে বের করে। প্রেডিকশনটাকে বের করার পর ও সেটা এররটাকে ক্যালকুলেট করে। অ্যান্ড যদি দেখে যে না, এই দুটো ফিচার নিয়ে ওর এরর অনেক বেশি, তখন ও ফার্দার আরেকটা ট্রি ও ফর্ম করে। আরেকটা ট্রি ফর্ম করে যেখানে আসলে দেখে এই দুইটা মানে দুইটা ফিচারের মধ্যে কোন ফিচারটা ইম্পর্টেন্ট ছিল। এটা আমরা দেখতে পাবো একটু পরে, যে আসলে এটা বোঝা যায় যে কোন ফিচারটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ওই ফিচারটার সাথে আরো কিছু ফিচার নিয়ে ও আরেকটা ট্রি ফর্ম করে। দেন ও প্রেডিকশন মেক করে, ও এররটা দেখে। তারপর যদি ওর কাছে মনে হয় যে না এটা অপটিমাল, সেটা অপটিমাল না হলে ও আরেকটা ট্রি ফর্ম করা ট্রাই করে, যেখানে আসলে ও এই ডিসিশন ট্রি ওয়ান এবং এই ডিসিশন ট্রি টু এর যে লার্নিংটা ছিল সেটাকেও ক্যারি ফরওয়ার্ড করে। তো এই জন্য এটাকে বলা হয় এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং। তার মানে বেসিক্যালি ও অনেকগুলো ট্রি নিয়ে একসাথে কাজ করে, প্যারালালি কোনো প্রেডিকশন করে না। ও ওয়ান বাই ওয়ান ট্রি নিয়ে কাজ করে, প্রেডিকশন দেখে, খারাপ হলে সামনের ট্রিতে যায়, সেই ট্রিটার লার্নিং থাকে ডিসিশন ট্রি ওয়ান থেকে, যে না এইভাবে ট্রি বানানো যাবে না, নতুনভাবে ট্রি বানাইতে হবে। অ্যান্ড দেন যদি দেখে এটার রেজাল্টও খারাপ, দেন ও আরেকটা ট্রি ফর্ম করা ট্রাই করে, যেখান থেকে ও ডিসিশন নেয় যে আচ্ছা না, ডিসিশন ট্রি ওয়ানের মতো বানানো যাবে না, ডিসিশন ট্রি টু এর মতো বানানো যাবে না, অন্যভাবে বানাতে হবে। এবং এই প্রসেসটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত ও মনে করে যে এই ট্রিটা হচ্ছে একদমই অপটিমাইজ। এই জন্যই কিন্তু বেসিক্যালি এই অ্যালগরিদমটার নাম দেওয়া হয়েছে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং। তার মানে ও এক্সট্রিমলি মানে মানে এই যে গ্রেডিয়েন্ট গুলো প্রত্যেকটা ট্রি থেকে পায় সেগুলোকে ও বুস্ট করা ট্রাই করে। এই জন্য এগুলোর নাম, এই অ্যালগরিদমটার নাম হয়েছে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের র্যান্ডম ফরেস্ট এবং গ্রেডিয়েন্ট বুস্টিং নিয়ে আপনাদের একদমই হাই লেভেল একটা ওভারভিউ, অ্যান্ড পার্টিকুলারলি ট্রি বেসড অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে। সো আপনারা কি র্যান্ডম ফরেস্ট এবং এক্সজি বুস্টের মধ্যে কোড ডিফারেন্সটা কি এটা কি বুঝতে পারছেন? যে একজন কাজ করে প্যারালালি অনেকগুলো ট্রি নিয়ে, আর একজন কাজ করে শুধুমাত্র একটা ট্রি নিয়ে অ্যাট এ টাইম, অ্যান্ড দেন যদি সেটা ভালো কাজ না করে ও অন্য একটা ট্রি ফরমেশনের দিকে আগায়। আপনারা কি বুঝতে পারছেন এই জিনিসটা সবাই? বা স্যার কারো জি স্যার। ডাউট থাকলে আমাকে তাহলে বললেন। স্যার তাহলে স্যার এক্সজি বুস্ট মানে শেষ হবে কখন স্যার? ও কখন বুঝবে যে এটা মানে আমার অপটিমাম আসছে? কারণ স্যার যদিও 80% থেমে যায় তাহলে 90% একটা আসতে পারে, এখন কি স্যার 100% পুরো যেতে থাকবে? আচ্ছা, বেসিক্যালি ব্যাপার হচ্ছে এখানে যেটা হয় কি, যে আমাদের একটা জিনিস আপনাদেরকে দেখায়।
বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, যে আমাদের যখন এই ধরনের অ্যালগোরিদম গুলো কাজ করে, তখন ওদের এই একটা এরর ম্যাপ ক্রিয়েট হয়। এই এরর ম্যাপটার কাজ হচ্ছে কি, ধরেন এই এরর ম্যাপটা শুরু হয় এখান থেকে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে অ্যালগোরিদম গুলো ট্রাই করে ওদের এররটাকে মিনিমাইজ করে এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে যেখানে ওদের এররটা হয় মিনিমাম। বুঝতে পারছেন? তো যখন এই এক্সিবুস্ট এই ট্রি গুলো দিয়ে কাজ করতে করতে ওর এররটা কমতে 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 ও যখন দেখলো যে একটা পর্যায়ে এসে ওর এররটা, ওর যে এরর ম্যাপ, সেই এরর ম্যাপে সব থেকে নিচের অবস্থাতে আছে, মানে যেটাকে আমরা বলি গ্লোবাল মিনিমা। গ্লোবাল মিনিমা মানে এর থেকে কম এরর এই অ্যালগোরিদমের পক্ষে করা পসিবল না। ও তখন সেই যে ট্রিটা, সেই ট্রিটাকেই বেসিক্যালি হচ্ছে আপনাকে রিটার্ন করে দেয়। মাথায় রাখবেন, মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো অ্যাকুরেসির উপরে কাজ করে না, দে ওয়ার্ক অন এরর, পার্টিকুলারলি গ্লোবাল মিনিমা। মানে গ্লোবালি ওর কাছে যদি মনে করে যে ওর এই এরর ম্যাপের মধ্যে ও সব থেকে এই ট্রি দিয়ে মিনিমাল এরর বের করতে পারে, তখনই ও সেই এররটাকে বেসিক্যালি রিটার্ন করে দেয়। বুঝতে পারছেন আপনারা জিনিসটা? মানে কোয়েশ্চেনটাকে আমি অ্যান্সার করতে পারছি ক্লিয়ারলি, যে কেন সে জি 90% বা 80% অ্যাকুরেসি দিকে না গিয়ে ও দেখে ওর যেটা এরর ম্যাপ। আপনারা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপনাদেরকে যখন পড়াইছিলাম, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের কাজ হচ্ছে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম দিয়ে আমাদের এররটাকে সব থেকে নিচে নিয়ে আসা। আর এই নিচে নিয়ে আসা ডিপেন্ড করে ওই অ্যালগোরিদমের ওপর। ও যদি মনে করে যে না এর থেকে বেশি, ও যদি এর থেকে বেশি ট্রি বানায়, তাহলে ওর এররটা বাড়তে থাকে, তখন ও স্টপ হয়ে যায়। বুঝতে পারছেন? ও কখনোই জানে না যে এই এররের কারণে অ্যাকুরেসি কতটুকু হবে। ক্লিয়ার? এমন হতেই পারে, যেমন ধরেন র্যান্ডম ফরেস্ট, ওর গ্লোবাল মিনিমা হলো ধরেন 0.12 এরর, মানে মাত্র 12% এরর, কিন্তু সেইটা দিয়ে আমি দেখলাম যে আমার অ্যাকুরেসি আসতেছে 84। আবার সেই জায়গায় ধরেন র্যান্ডম মানে এক্সি বুস্ট অনেক, মানে মিনিমাম কমাইতে কমাইতে ধরেন 0.09-এ চলে গেছে, বাট স্টিল ওর অ্যাকুরেসি 80%। তার মানে এইটা প্রত্যেকটা অ্যালগোরিদমে যে এরর ম্যাপ তার উপর ডিপেন্ড করে, এবং ওদের টার্গেট থাকে এই এরর ম্যাপের লোকাল মিনিমা না, একদম গ্লোবাল মিনিমাতে চলে যাওয়া। লোকাল মিনিমা কি? ধরেন অনেক সময় অ্যালগোরিদম গুলো হয় কি, মনে করে যাচ্ছে আমি নিচের দিকে নামতে 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 এই যে দেখেন এই পজিশনটাই সব থেকে নতুন, মানে এই যে একটা কার্ভ রিজন ক্রিয়েট হয়েছে, সেখানে কিন্তু এই পজিশনটা সব থেকে লোয়েস্ট। বাট আপনি যদি এইখানে কার্ভের কথা চিন্তা করেন, তখন কিন্তু এই পজিশনটা সব থেকে লোয়েস্ট। তো এইটা হচ্ছে লোয়ার মানে লোকাল মিনিমা, আর এইটা হচ্ছে গ্লোবাল মিনিমা। যদি আমি 2D প্লটের ক্ষেত্রে বুঝাই, এই কার্ভের ক্ষেত্রে এই যে লোয়েস্ট পজিশনটা এটা হচ্ছে লোকাল মিনিমা, এই যে এই স্লোপটার জন্য। কিন্তু আমি যদি অল ওভার কার্ভটার ক্ষেত্রে চিন্তা করি, এটাকে বলা হয় গ্লোবাল মিনিমা। তো অনেক সময় যেটা হয়, কোনো কোনো অ্যালগোরিদম এই লোকাল মিনিমাতে আটকে যায়। আবার কোনো কোনো অ্যালগোরিদমে ইচ্ছে মানে টার্গেটই থাকে বেসিক্যালি হচ্ছে গ্লোবাল মিনিমাতে পৌঁছানো। কোনো একটা অ্যালগোরিদম যখন দেখে যে ও লোয়েস্টে আসার পর ও ফার্দার কোনো চেঞ্জ করলে ওর এরর বাড়তে থাকে, তখন ও স্টপ হয়ে যায়। তখন ও মানে যেই পজিশনে ওর লোয়েস্ট অ্যামাউন্ট অফ এরর পায়, সেটাই বেসিক্যালি ও রিটার্ন করে দেয়। বুঝতে পারছেন আপনি এই জিনিসটা? যিনি স্যার। জি স্যার। আচ্ছা। তো মানে এবার যদি আমরা বেসিক্যালি কোডে যাই, যে আমাদের এই র্যান্ডম ফরেস্ট বা এই এক্সি বুস্ট বেসিক্যালি আমরা কিভাবে কল করব। অন্যান্য মানে এই অন্যান্য অ্যালগোরিদম গুলো যেমন আপনারা ডিরেক্টলি সাইকিট লার্নে বা এসকে লার্নে আপাতত থাকে, বাট এক্সি বুস্টটা বেসিক্যালি আপনাদেরকে ইনস্টল করে নিতে হয়। সিম্পলি যেভাবে পিপ ইনস্টল এক্সি বুস্ট এভাবে দিলেই ইনস্টল হয়ে যায়, মানে যেটা আমার যতটুকু মনে আছে আর কি। বাট এটা আসলে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ভ্যারি করে, যেমন ক্যাগেলে এটা দরকার পড়ে না, কোল্যাবেও মনে হয় দরকার পড়ে না। বাট আপনারা যদি নেটিভলি এই কোডগুলো চালাতে চান, নেটিভলি চালাতে গেলে তখন হচ্ছে বেসিক্যালি আপনার এই কোডটা মানে রান দেওয়ার আগে এক্সি বুস্টটা আপনাদের টার্মিনালে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো যেটা আমি আপনাদেরকে বললাম যে এক্সিবুস্ট একটা আইটারেটিভ প্রসেস, মানে যেটা আসলে ডিসিশন ট্রি গুলোকে আইটারেটিভলি ইউজ করে, অ্যাড করে, অ্যান্ড আইটারেটিভলি ও আসলে রিফাইন করে সেই ট্রিটা, যেন আমাদের যে প্রেডিকশন এররটা হয় এটা মিনিমাইজ বা মিনিমাম লেভেলে আমি রাখতে পারি। অ্যান্ড নর্মালি এই এই অ্যালগোরিদমটা হাইলি ইমব্যালেন্স ডাটা সেটে কাজ করার জন্য অনেক ভালো। অ্যান্ড এই ডাটা সেটের ক্ষেত্রে যেটা হয় যে ফিচার মানে কোন ফিচার নিয়েও আমি ইনিশিয়ালি কাজ করবো, এটা অনেক ইম্পর্ট্যান্ট। মানে এটা আগে থেকে একটু ওকে বলে দিলে বেটার, বা ফিচারগুলোকে আগে থেকে একটু ক্লিনিং করে রাখলে ওর জন্য অ্যাকুরেসিটা দেওয়া আরো বেটার। তো সিম্পলি আমাদের যেটা করতে হবে, আপনারা যদি ইনস্টল করেন বা আপনাদের প্ল্যাটফর্মে যদি অটোমেটিক আগে থেকে ইনস্টল করা থাকে, এক্সি বুস্টটাকে ইম্পোর্ট করার রুলস হচ্ছে মানে ইম্পোর্ট এক্সি বুস্ট অ্যাজ এক্সডিবি, মানে এটা জাস্ট আমি একটা নাম দিয়ে ইম্পোর্ট করা। বেসিক্যালি এই পর্যন্ত ইম্পোর্ট করলেই হয়ে যাবে। বাট বারবার এক্সি বুস্ট লেখার থেকে পাইথনে এটা রুলস করা যায় যে আপনি একটা বড় লাইব্রেরিকে
অ্যাজ দিয়ে একটা শর্ট ফর্মে আপনি কল করতে পারেন। তারপরে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার মতো এই মডেলটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। তো আমি ইনিশিয়ালাইজ করলাম যে এক্স জি মুভ মডেল ইকুয়ালস টু এক্স জিবি ডট এক্স জিবি ক্লাসিফায়ার। তো আমি মানে ইনিশিয়ালাইজ করে ফেললাম। ইনিশিয়ালাইজ করার পরে এই মডেলটার মধ্যে আমার ট্রেন এক্স এবং ট্রেন ওয়াইটাকে ফিট করাতে হবে। ফিট করানোর পর আমার মডেলটা ট্রেন হয়ে গেল। ট্রেন হয়ে যাওয়ার পর ওর কাছ থেকে আমি প্রেডিকশন চাবো ফর আমার এক্স টেস্ট। ও আমাকে যে প্রেডিকশনটা দিবে সেটা আমি ওয়াই প্রেডিকশন হিসেবে সেভ করব। দেন এই ওয়াই প্রেডিকশন দিয়ে বেসিক্যালি আমার অ্যাকুরেসি স্কোর আর ক্লাসিফিকেশন রিপোর্টটা আমি জেনারেট করব, যেটা আমাদের সাইকিটলান থেকে আমরা আগেই কল করে আসছি। তো এবার যদি আমরা এটাকে রান দিই তখন দেখবেন যে বেসিক্যালি আমার এক্স জি বুস্টের রেজাল্ট 85। দো আসলে আপনাদের কাছে মনে হতে পারে যে সাপোর্ট ভেক্টরের মেশিনই তো 88 ছিল স্যার, আমাদের তো ট্রি বেসড অ্যালগোরিদমে তো আসলে রেজাল্টটা ভালো দিল না। তো এইটা আসলে বেসিক্যালি যেটা হয় যে মানে আমাদের এটা আসলে অনেকগুলো ফিচার নিয়ে খুব ভালো কাজ করতে পারে। যেহেতু আসলে আমার মাত্র 4টা ফিচার, তো যার জন্য এখানে এক্সি বুস্ট একটু আন্ডার পারফর্ম করে গেছে। বাট অন্যান্য মানে সাপোর্ট ভেক্টরের অনেক পরে এক্সি বুস্টটা বেসিক্যালি আপনার মাইক্রোসফট মানে পেপার আকারে পাবলিশ করছে। তো এটা আসলে অন্যান্য যেসব যে কোনো মানে অ্যাকচুয়াল বড় বড় ডাটা সেট, সেখানে আপনারা দেখবেন যেখানে সাপোর্ট ভেক্টর মেশিনে ক্লাসিফিকেশন অ্যাকুরেসি থাকে মাত্র 60% বা 50% বা 70%, সেখানে এক্সিবুস্ট একদম আরামসে আপনাকে 90-র কাছাকাছি রেজাল্ট দেয়, যত মানে এক্সটেন্সিভ ফিচারই সেখানে থাকুক। তো এইবার আপনাদেরকে আজকে নতুন একটা জিনিস দেখাবো যে যেটাকে বলা হয় মডেলের ইন্টারপ্রিটিবিলিটি। তো ইন্টারপ্রিটিবিলিটি বলতে বোঝায় এই যে একটু আগে আপনারা যেটা দেখছেন আমার সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে আসলে ওর ডিসিশনটাকে আলাদা করছে, এইটা ইন্টারপ্রেট করা বেশ ডিফিকাল্ট। বাট সাপোর্ট ভেক্টর মেশিনে মানে সরি এক্সি বুস্টে আমরা এটা করতে পারি। এটা করার জন্য আমরা কি করব, সিম্পলি আমরা একটা প্লটকে আগে ডিফাইন করে নিব, যেটা হচ্ছে আমাদের যে ম্যাট প্লট লিব থেকে আমি আগে পিএলটি একটা সাব প্লট আমি ডিফাইন করলাম, যে সাব প্লটটার সাইজ হবে 30/30। অ্যান্ড এরপর আমি কি করব, এক্সজি বুস্টের মধ্যে আরেকটা ফাংশন থাকে প্লট ট্রি। তো আমি এক্সজিবি ডট প্লট ট্রি যে মডেলটাকে আমি ট্রেন করছি আর কয়টা ট্রি আমি দেখতে চাই সে নাম্বার অফ ট্রি, আর আমার জাস্ট এই অ্যাক্সিসটা আমি রিটার্ন করব। দেন যদি আমি এটাকে প্লট করি তাহলে বেসিক্যালি আমি দেখব যে এই যে আমাদের ট্রেন মডেল ওর প্রেডিকশনের ট্রিটা আসলে কেমন। তো আমি দেখতে পাচ্ছি যে ও প্রথমে সেপাল উইথটা নিয়ে কাজ করছে, যেটার জন্য একটা থ্রেশহোল্ড সেট করছে 3.65। যদি কোনো একটা ডাটার সেপাল লেন্থ এর থেকে ছোট হয়, যদি ইয়েস হয় তখন ও এই ট্রিতে যাবে। তারপর ও পেটার লেন্থ দেখবে। পেটার লেন্থ যদি 5.4 এর থেকে ছোট হয় তাহলে ও মানে ফার্দার আবার দেখবে যে এটাকে 3.21 থেকে ছোট কিনা। যদি এটা থেকে ছোট হয় তারপর ও লিফ দেখবে, বা এটা থেকে যদি না হয় তখন ও এইদিকে যাবে। তাহলে বেসিক্যালি এইটা হচ্ছে ওর ডিসিশন নেওয়ার ট্রি। আবার যদি এমন হয় যে না সেপার লেনটা এর থেকে বড়, দেন আবার দেখবো যে আচ্ছা এটা কি এটার থেকে ছোট কিনা। যদি ইয়েস হয় তাহলে আসলে এইটা, আর নো হলে বেসিক্যালি কিভাবে আগাবে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা চাইলে আমাদের এক্সি বুস্টের মানে ডিসিশন ট্রিটা আমরা ইন্টারপ্রেট করতে পারি যে ও কিভাবে নিজেকে ও ডিসিশন ট্রি গুলো প্লট করছে। যদি যদি আপনি এখানে ট্রু দেন তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা সিম্পলি মানে ডিসিশন ট্রি টু দা মানে হচ্ছে যে আমরা সিম্পলি জাস্ট দুইটা লেভেল পর্যন্তই দেখবো। মানে ওয়ান ওয়ান দিয়ে দেখাটাই মনে হয় বেটার। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা ওর অপটিমাইজ ট্রি একদম রুট পর্যন্ত বেসিক্যালি আমরা দেখতে পারি যে ওর ওই ট্রেনিং এ ও ট্রেনিং হওয়ার পর কোন ট্রি এর উপর বেস করে বেসিক্যালি ও অপটিমাল রেজাল্ট আমাদেরকে দিতেছে। অ্যান্ড এই যে ভ্যালুগুলো 3.65, 5.4, 3.21, 0.17, এই ভ্যালুগুলো প্রথমে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা হয়েছিল। বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে অপটিমাইজ করতে 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 এই পজিশনে এসে আসলে মডেলটা মানে থামছে। আচ্ছা ঠিক আছে, এইটাই আমার থ্রেশহোল্ড, যে আমি প্রথমে দেখব যে 3.65 সেন্টিমিটারের থেকে সেপার লেনটা ছোট কিনা। এই থ্রেশহোল্ডটা বেসিক্যালি আসলে ওর মানে অপটিমাইজের থ্রুতে হয়। এটা আগের একটা র্যান্ডম ইনিশিয়ালাইজেশন থাকে যেটা থেকে পরবর্তীতে এই অপটিমাল ভ্যালুগুলোতেও পৌঁছায়। আচ্ছা, তো এর পরবর্তীতে যেটা হয় যে আমরা মডেলের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যেমন ট্রি দেখতে পারি, সেরকম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পারি যে আসলে এই প্রেডিকশনের ক্ষেত্রে কোন জিনিসটা মানে কোন ফিচারটা মডেলকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করছে। তো এইটা করার জন্য যেটা করতে হয় আমাদেরকে, আগের বার যেমন আমরা প্লট ট্রি দিছি, এবার আমাদেরকে দেখতে হবে প্লট ইম্পর্টেন্স, মানে কোন ফিচারটা কতটুকু ইম্পর্টেন্ট। তো এটা করার জন্য আমাদের সিমিলার কাজ,
মানে সিম্পলি জাস্ট হচ্ছে আমাদের এক্সজিবি ডট প্লট ইম্পর্টেন্স এই ফাংশনটা কল করতে হবে। আমি যেই মডেলটার ইম্পর্টেন্স দেখতে চাই সেটা দিব। আর আমাদের ইম্পর্টেন্স টাইপ দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছি যে আমাদের ওয়েটের মানে আমরা দেখবো যে কতটুকু ওয়েট আসলে ক্যারি করছে প্রেডিকশনের ক্ষেত্রে। আমি কোনো গ্রিড দেখতে চাই না, এই জন্য আমি দিচ্ছি গ্রিড ইকুয়ালস টু 4 মানে ফলস। আর বেসিক্যালি আমি 0.4 হাইটের মধ্যে দেখবো, মানে এটা জাস্ট আমার ফিগারটার হাইট বোঝানোর জন্য। দেন আমি যদি এইটা প্লট করি, তাহলে আমরা দেখবো ওই চারটা ফিচার যেটা ছিল, পেটাল লেন্থ, পেটাল উইথ, সেপাল লেন্থ, সেপাল উইথ, তার মধ্যে পেটাল লেন্থের যে ইম্পর্টেন্সটা, এই ইম্পর্টেন্সটা সব থেকে বেশি, মানে 112। আর আমার যে পেটাল উইথ সেটা আসলে সেকেন্ডে আসছে 67। আর সব থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে এই সেপাল উইথ, মানে এই এক্সি বুস্টার ডিসিশন মেক করার ক্ষেত্রে সেপাল উইথের ইম্পর্টেন্স সব থেকে কম, মাত্র 20। মানে ও এত কম ইনফ্লুয়েন্স করছে ওর ডিসিশন মেকিং প্রসেসটা। তো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের ডিসিশন মানে ট্রি বেস যে মডেলগুলা, মানে পার্টিকুলারলি এক্সজি বুস্ট, ওর ডিসিশনটাকে ইন্টারপ্রেট করতে পারি। একটা হচ্ছে ট্রি দেখে ইন্টারপ্রেট করতে পারি, সেকেন্ড হচ্ছে ও কোন ফিচারটাকে ইম্পর্টেন্স দিচ্ছে বেশি সেইটা দেখেও আমি বেসিক্যালি ইন্টারপ্রেট করতে পারি। সো আপনারা কি বুঝতে পারছেন যে এক্সজি বুস্ট ক্লাসিফায়ারটা কিভাবে কাজ করে? দেন আমরা সেটা ট্রি কিভাবে প্লট করতে পারি, অ্যান্ড দেন ট্রি প্লট করার পরে তার যে ইম্পর্টেন্স প্লটটা, মানে মানে কোন ফিচারে ইম্পর্টেন্ট কতটুকু, এইটাও আমরা চাইলে দেখতে পারি। এইভাবে বেসিক্যালি আমরা ট্রি বেসড মডেলগুলোর মানে ব্ল্যাক বক্স নেচার থেকে ইন্টারপ্রিটেবিলিটিটা ইনক্রিজ করি। মানে এই পর্যন্ত কি আপনার সবাই ক্লিয়ার, বা কারো কোনো কি ডাউট আছে যে এই জিনিসটা নিয়ে কারো কোনো ঝামেলা বা বুঝতে ঝামেলা হচ্ছে, এক্সি বুস্ট পার্টিকুলারলি? ক্লিয়ার ভাই। আচ্ছা, তো থ্যাংক ইউ। আচ্ছা, এর পরবর্তীতে মানে এই জিনিসগুলা সাপোর্ট মানে সুপারভাইজ মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা হয়, অ্যাপ্লিকেশনগুলো দেখানোর কিছু পোর্শন একটু বোরিং। আপনারাও আই গেস বোরিং হয়ে যাইতেছেন যে বারবার একই কথা বলতেছি। বাট এর পরের পোর্শনটাতে আপনারা নিউ একটা জিনিস দেখবেন আশা করি। তো যেটা হয় যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটাও কল করার প্রসেস বা এটাকেও রান দেওয়ার প্রসেস একদমই সিমিলার। বাট এক্সি বুস্ট যেমন আলাদাভাবে আসলে সিস্টেমে ইনস্টল করে নিতে হয়, র্যান্ডম ফরেস্টটা আলাদাভাবে আলাদাভাবে আসলে ইনস্টল করতে হয় না, এটা এসকেলানের মধ্যে অলরেডি থাকে। বাট ওই যে আমি আপনাদেরকে স্লাইডে যেটা দেখাইছিলাম যে র্যান্ডম ফরেস্ট একটা এনস্যাম্বল বেসড লার্নিং। তো এই জন্য যেটা হয় এসকে লার্ন ডট এনস্যাম্বল, যেহেতু আসলে র্যান্ডম ফরেস্ট এনস্যাম্বল লার্নিং অ্যাপ্লাই করে, তাই আমরা যেটা করি, আমরা স্কেলার ডট এনস্যাম্বল থেকে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটাকে কল করি। কল করার পর আমি আমার র্যান্ডম ফরেস্টটাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করি। ইনিশিয়ালাইজ করার পরে আমার ট্রেন এক্স এবং ট্রেন ওয়াই দিয়ে এটাকে ফিট করি, মানে মানে মডেলটাকে আমি ট্রেন করি। মডেলটাকে ট্রেন করার পরে আমার টেস্ট ডাটা সেট দিয়ে ওর কাছ থেকে প্রেডিকশন নেই, যেটা আমি ওয়াই প্রেডিক্ট হিসেবে সেভ করি। দেন আমার এই ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিকশনটাকে বেসিক্যালি আমি আমার অ্যাকুরেসি স্কোর আর ক্লাসিফিকেশন রিপোর্ট বের করার জন্য আমি ইউজ করি। দেন যদি আমি রান দিই, রান দেওয়ার পর যেটা আমি দেখতে পাবো যে র্যান্ডম ফরেস্টের অ্যাকুরেসি হচ্ছে 86.66, মানে স্লাইটলি বেটার দেন এক্সজি বুস্ট। তার মানে যেটা বললাম যে র্যান্ডম ফরেস্ট বা মানে এক্সজি বুস্ট আসলে একটু মোর ক্লাস ইমব্যালেন্স বা একটু মোর এক্সটেন্সিভ ডাটা সেটের ক্ষেত্রে ইউজ হয়। তো এই জন্য আসলে ওর পারফরমেন্সটা এখানে একটু কম। বাট র্যান্ডম ফরেস্টটা ভালো, বাট অন্যান্য প্র্যাকটিক্যাল কেসে আপনারা দেখবেন যে এক্সজি বুস্ট ইজ মোর সুপেরিয়র। তো র্যান্ডম ফরেস্টের ট্রি দেখার জন্য আমাদেরকে একদম হুবহু সিমিলার কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আমরা স্কেলার থেকে প্রথমে ট্রিটাকে ইম্পোর্ট করি। দেন আমাদের একটা ইন্ডেক্স দিই যে আমরা কত নম্বর ট্রি বা কোন ট্রিটা আমরা দেখতে চাই। একটা ফিগারকে আমরা ইনিশিয়ালাইজ করি, মানে জাস্ট ফিগারের সাইজটা বলার জন্য যে এই মানে 10 বাই 10 সাইজ। তারপর হচ্ছে আমি ওই যে আমাদের সিমিলার ভাবে ট্রি ডট প্লট ট্রি, এবার মডেলটাকে না দিয়ে আমরা হচ্ছে আমাদের যে এসকেলান থেকে ট্রি ডিক্লেয়ার করছি মানে কল করছি, সেখান থেকে আমরা প্লট ট্রি দেখবো। কোন মডেলটাকে দেখবো? আরবিএফ মানে আরএফ মডেলটাকে দেখবো। অ্যান্ড এখানে ট্রি ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি যে আমি কত নাম্বার ট্রি দেখতে চাই। আর ফিচার নেমগুলা ওই যে আমাদের একটা ফিচার্স অ্যারে আমরা ডিক্লেয়ার করে আসছিলাম সেইটা। আর ক্লাসের নামগুলো বেসিক্যালি হচ্ছে বেসিক্যালি ওই যে 0 1 2 সেটা দেওয়া। তো এইবার যদি আমরা এইটাকে রান দিই, তখন আমরা দেখতে পাবো যে আসলে আমাদের র্যান্ডম ট্রি যেটা, এই র্যান্ডম ট্রি এর ক্ষেত্রে আমাদের মানে ও আসলে কোন প্রসেসে বেসিক্যালি আগাইছে। তো এখান থেকেও দেখতে পাচ্ছেন যে পেটার লেন্থ ওর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। যদি পেটার লেন্থটা 3.281 এর থেকে ছোট হয়, তো ও এরকম স্যাম্পল আসলে কতটা পাইছে, 43টা। অ্যান্ড এই ক্লাসটা হচ্ছে সেটোসা।
দেন ও পরবর্তীতে দেখছে যে আসলে যদি এইটা যদি মানে 3.21-এর থেকে যদি ছোট হয়ে যায়, তখনই ও সেটাকে সেটোসা ক্লাস বলে বেসিক্যালি ডিক্লেয়ার করতে পারতেছে। বাট যদি সেটা না হয়, বড় হয়, তখন ও করে কি, পেটার লেন্থের যে ভ্যালুটা সেটা একটু বাড়ায় দেখে যে আচ্ছা এইটার থেকে ছোট কিনা। যদি এইটার থেকে ছোট হয়, তখন আলটিমেটলি ও পরবর্তীতে এটাকে প্রেডিক্ট করে যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার ভার্জিনিকা। আর যদি না, 5.294-এর থেকেও যদি বড় হয়ে যায়, মানে যেটা 7.276, দেন ও সেটাকে প্রেডিক্ট করে হচ্ছে ভার্সিকালার। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্টের ট্রি গুলো আমরা দেখতে পারি যে ও আসলে কিভাবে ওর ট্রিটাকে ফর্ম করছে। আর সিমিলার ভাবে বেসিক্যালি হচ্ছে ওর জন্য ফিচার ইম্পর্টেন্স প্লটটা দেখা যায়। তো সেটার জন্য যেটা করতে হয় আমাদের, মানে নর্মালি যেটা করতে হয় যে আগে যেটা হইতো যে আমাদের ওই এক্সিবুস্ট মডেল থেকে আমরা প্লট ইম্পর্টেন্স দেখতে পারি, বাট এবার সেটা হয় না। তো এটার জন্য যেটা করতে হয়, আমরা একটা ডেটা ফ্রেম ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে আমাদের মানে একটা সিরিজ ডেটা ফ্রেম। ওইটার মধ্যে আমরা আমাদের ওই র্যান্ডম ফরেস্ট মডেল ডট ফিচার ইম্পর্টেন্স যদি আমরা এটা দিই, তখন আসলে আমার সিরিজ আকারে ফিচার ইম্পর্টেন্সটা সেভ হয়। আর ইন্ডেক্সের মধ্যে আমরা দিয়ে দিই ফিচার। তার মানে এই যে এখানে 0, 1, 2, 3 এই ইন্ডেক্স গুলা, ওই ইন্ডেক্স নাম্বার না দিয়ে বেসিক্যালি আমরা আমাদের ফিচার গুলোকে পাস করি। দেন যদি আমি জাস্ট এটাকে বার আকারে প্লট করি, বার আকারে প্লট করলে যেটা হবে আমরা বুঝতে পারবো যে এই র্যান্ডম ফরেস্টের জন্য এই চারটা ফিচারের মধ্যে কোন ফিচারটা সব থেকে বেশি আসলে ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্স প্লে করছে আর কি। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পেটার লেন্থ ওর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আবার এক্সি বুস্টের ক্ষেত্রে আমি দেখতে পাইছি যে আসলে পেটার লেন্থই ওর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই আর কি বেসিক্যালি হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা র্যান্ডম ফরেস্ট বা এক্সি বুস্ট কিভাবে রান দিতে হয়, ওদের প্লট মানে ডিসিশন প্লট ট্রি কিভাবে দেখবো, আর লাস্টে হচ্ছে ওদের ইম্পর্টেন্স ট্রিটা কিভাবে দেখবো, যে আসলে এই চারটা ফিচারের মধ্যে বা পাঁচটা ফিচারের মধ্যে কোন ফিচারটা ওর ডিসিশন নেওয়াতে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করছে। এই পর্যন্ত আমরা জানছি। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? কার কোনো কোয়েশ্চেন আছে? বুঝে গেছে স্যার। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে সব থেকে ফাইনালে যেটা দেখবো, যেটা আই গেস আপনাদের জন্য একটু নতুন, সেটা হচ্ছে এইবার আমরা কোনো একটা এনসেম্বল ক্লাসিফায়ারের উপর ডিপেন্ড না করে আমরা নিজের একটা এনসেম্বল ক্লাসিফায়ার আসলে বানাবো। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য একটা নতুন বা একটা ইন্টারেস্টিং টপিক। যেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা যেটা দেখলাম যে আমরা আপাতত তিনটা মডেল রান করে দেখলাম, যেটা একটা হচ্ছে এসভিএম, একটা হচ্ছে এক্সি বুস্ট, আর একটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। তো এবার আমরা যেটা করব, আমরা আমাদের ফাইনাল প্রেডিকশনটা তিনটা মডেলের থেকে যে প্রেডিকশনটা পাবো সেটাকে আমরা বেসিক্যালি অ্যাভারেজ করে দেখব। তো এই যে একটা তিনটা বা মাল্টিপল মডেলের ডিসিশনটাকে কম্বাইন করে একটা ফাইনাল ডিসিশনে যাওয়া, তো এইটাকেই বেসিক্যালি আমরা মেশিন লার্নিং এর ল্যাঙ্গুয়েজে বলি এনস্যাম্বল। তো এনস্যাম্বল বেসিক্যালি একটা মেশিন লার্নিং টেকনিক যেটা মাল্টিপল মডেলকে কম্বাইন করে অ্যাকুরেট অ্যান্ড মোর রোবাস্ট প্রেডিকশন করার জন্য। হ্যাঁ। তো এখন যেটা হয় যে এখানে আপনার অনেকগুলো মডেল দিয়ে অনেক টাইপের এনস্যাম্বল আসলে বেসিক্যালি করা যায়। যেমন আমাদের অরিজিনাল ডেটা থাকে, সেটাকে আমি ক্লাসিফায়ার 1, ক্লাসিফায়ার 2, ক্লাসিফায়ার 3-তে পাঠাই। অ্যান্ড দেন পাঠানোর পর বেসিক্যালি সেটাকে আমি সিম্পলি অ্যাগ্রিগেট করি, মানে অ্যাভারেজিং করি। এটা এক ধরনের এনস্যাম্বল হতে পারে। তারপর ধরেন আহ, আরেকটা যেটা হতে পারে যে আমি আমার ডেটাকে মডেল 1, মডেল 2, মডেল 3, মডেল 4-এ পাঠাই। দেন এদের যে প্রেডিকশন, এই প্রেডিকশনের উপর আমি আরেকটা ক্লাসিফায়ার চালাই, যেটাকে আমি মেটা লার্নার বলি। তো এটাকে বেসিক্যালি বলা হয় স্ট্যাকিং অ্যালগোরিদম বা স্ট্যাকিং এনসেম্বল, যেখানে আমি মডেলগুলোর প্রেডিকশনগুলোকে স্ট্যাক করা প্রেডিকশন থেকে আবার একটা ফাইনাল ক্লাসিফায়ার চালাই, আমি আউটপুট নেই। তো এরকম অনেক ধরনের বেসিক্যালি আপনার মানে মানে এনসেম্বল বেসড মানে অ্যালগোরিদম বেসিক্যালি আছে। তো আমরা খুবই সিম্পল একটা এনস্যাম্বল এখানে দেখবো। এনস্যাম্বলটা আমরা কার কার করবো, আমরা র্যান্ডম ফরেস্ট, এক্সি বুস্ট আর সাপোর্ট ভেক্টর মেশিন, এই তিনটা মডেলকে আমরা সিম্পলি এনস্যাম্বল করব, যেটাকে আমরা অ্যাভারেজ এনস্যাম্বলিং বলি সেটা। তো দেখেন আমরা কিভাবে করলাম। প্রথমে সিম্পল মানে এই জিনিসগুলো আপনারা জানেন, আমাদের র্যান্ডম ফরেস্ট যে ক্লাসিফায়ার যেটা আছে সেটাকে আমি ইনিশিয়ালাইজ করে ট্রেন করলাম। তারপরে ওর থেকে যে আমি প্রেডিকশনটা পাইছি, সেই প্রেডিকশনটাকে আমি ওয়াই প্রেডিকশন আরএফ মানে একটা আলাদা ভ্যারিয়েবল হিসেবে আমি সেভ করলাম। সিমিলার ভাবে হচ্ছে আমি আমার এক্সি পোস্ট যেটা আছে সেটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম, কল করলাম, ট্রেন করলাম। ওর থেকে আমি যে প্রেডিকশনটা আমি পাইছি সেটাকে আমি এক্সি মানে ওয়াই প্রেড এক্সজিবি মানে একটা আলাদা প্রেডিকশন ভ্যারিয়েবল আকারে আমি সেভ করলাম। দেন ফাইনালি আসে আসে আমার হচ্ছে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার,
সেটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম, ট্রেন করলাম, দেন ওর থেকে আমি যে প্রেডিকশনটা পাইছি সেই প্রেডিকশনটাকে আমি আলাদা একটা ভ্যারিয়েবল আকারে সেভ করলাম। তো আমার কাছে এখন একই এক্স টেস্টের জন্য তিন ধরনের প্রেডিকশন আছে। একটা প্রেডিকশন আমাকে র্যান্ডম ফরেস্ট দিছে, একটা প্রেডিকশন আমাকে এক্স জি বুস্ট দিছে, একটা প্রেডিকশন বেসিক্যালি আমাকে সাপোর্ট ভেক্টর মেশিন দিছে। তো আমাকে একটা এনসেম্বল প্রেডিকশন পাওয়ার জন্য আমি কি করব, সবগুলো প্রেডিকশনকে সিম্পলি আমি যদি যোগ করি, যোগ করার পর যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে বেসিক্যালি আমি একটা এনসেম্বল প্রেডিকশন পাবো। অ্যান্ড দেন এই এনসেম্বল প্রেডিকশন দিয়ে সিমিলার ভাবে হচ্ছে আমরা আমাদের ওয়াই টেস্ট যে অ্যাকুরেসি স্কোর বের করার জন্য এবং আমাদের ক্লাসিফিকেশন রিপোর্ট বের করার জন্য আমরা মানে ওয়াই টেস্টের সাথে কম্পেয়ার করে আমরা দেখবো। আমরা যদি এরপরে এই কোডটা রান দিই, তখন মানে যদিও আসলে এইখানে আপনারা তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাইতেছেন না, যেমন এটা একটা জিনিস নোটিস করতে পারছেন যে আমাদের একলা যে র্যান্ডম ফরেস্ট ছিল তার থেকে আমার অ্যাকুরেসি কিছুটা বাড়ছে, বাট র্যান্ডম মানে সরি একলা যে আসলে এক্সি বুস্ট ছিল তার থেকে আমার রেজাল্ট কিছুটা বাড়ছে, বাট র্যান্ডম ফরেস্ট বা এসভিএম সিঙ্গেল এর থেকেও খুব বেশি একটা ভালো করে নেই। তার কারণ কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের ডাটা সেটটা অনেক সিম্পল, মাত্র 4টা ফিচার। বাট আপনারা যদি অন্য কোনো টেবুলার ডাটা যেখানে আসলে অনেক অনেক ফিচার এবং দে আর ভেরি কমপ্লিকেটেড, এন্ড তাদের নেচারটা হচ্ছে এরকম যে একটা কলমে ভ্যালু 0 1 2, আর একটা কলমে ভ্যালু 100 200 এরকম, মানে এত ডাইভার্স, আর একটা ক্লাসের জন্য ডেটা আছে মাত্র 30টা, আর একটা ক্লাসের জন্য ডেটা আছে 1000, এরকম যদি ক্লাস ইমব্যালেন্স থাকে, তখন আপনারা দেখবেন এই তিনটা রানে অ্যাকুরেসি কতটা হেরফের করে। তখন আপনারা দেখবেন এক্সি বুস্টে সব থেকে ভালো রেজাল্ট আসে, এন্ড যখন আপনি সেটাকে এনসেম্বল করবেন, এনসেম্বল করলে আপনি সব থেকে বেস্ট মানে রেজাল্টটা পাবেন। তো এইভাবে বেসিক্যালি আমরা এনসেম্বল করি, অনেক এনসেম্বল করানো যায়। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটা অ্যাভারেজ মানে মানে সফট অ্যাভারেজিং এনসেম্বল দেখাইলাম। আরো অনেক ধরনের এনসেম্বল আছে, মানে জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটা দেখানো, মানে মিন এনসেম্বল যেটাকে বলা হয়। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের টপিক ছিল, যেখানে আপনাদেরকে লাস্ট ক্লাস অন সুপারভাইজ লার্নিং মানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, যে আমরা হচ্ছে বেসিক্যালি ডিসিশন ট্রি কিভাবে কাজ করে, এন্ড দুইটা ফেমাস ডিসিশন ট্রি অ্যালগোরিদম, একটা হচ্ছে আপনার র্যান্ডম ফরেস্ট আর একটা হচ্ছে মানে এক্সি বুস্ট, তাদের ওয়ার্কিং যে প্রসিজিওর বা ওয়ার্কিং অ্যালগোরিদম, কজ আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালগোরিদমে চলে, অ্যান্ড এটাই অল ওভার আমাদের মোটামুটি সব ধরনের ট্রি বেজ অ্যালগোরিদম গুলোকে রিপ্রেজেন্ট করে। আইদার আমি অনেকগুলো প্যারালাল ট্রি নিয়ে কাজ করব দেন এনস্যাম্বল করব, আর না হলে আমি একটা করে ট্রি নিয়ে কাজ করব আগাবো, গ্রেডিয়েন্টটাকে ক্যালকুলেট করব আগাবো, দেন এদের কম্পারিজন আপনাদেরকে দেখানো। আর লাস্ট হচ্ছে বেসিক্যালি কিভাবে আমি 3টা বা 4টা মডেলকে একত্রে কম্বাইন কম্বাইন করতে পারি, এন্ড কম্বাইন করে আমি প্রেডিকশনটা নিয়ে কাজ করতে পারি, সেটা জাস্ট আপনাদেরকে একটা সিম্পল দেখাইলাম। এটা জাস্ট একটা সিম্পল এনসাম্বল, এটা নিয়ে আসলে কেউ মনে করে না যেটা দিয়ে অনেক কিছু হবে। আরো অনেক ধরনের অ্যাডভান্স অ্যালগোরিদম আছে, স্ট্যাকিং আছে, ব্যাগিং মানে ব্যাগিং আছে, বুস্টিং আছে। এটা জাস্ট একটা সিম্পল মিন অ্যানসাম্বল। আর আরো অনেক ধরনের এনসেম্বল আছে, যেমন ভোটিং এনসেম্বল আছে, মানে বেসিক্যালি ভোট নেওয়া একটা সেম ক্লাসের জন্য, মডেল এ কি বলতেছে, মডেল বি কি বলতেছে, মডেল সি কি বলতেছে। সো ম্যাক্সিমাম যদি ভোট করে যে না এটা ক্লাস এ, দেন সেটাকে ক্লাস এ হিসেবে বেসিক্যালি ডিটারমাইন করা। তো ভোটিং এনসেম্বল বেসিক্যালি আছে, যেটা এখন আসলে সব থেকে মনে হয় স্টেট অফ দি আর্ট অ্যালগোরিদম ফর এনসেম্বল লার্নিং, ক্লাসিফিকেশনের জন্য আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। কারো কোনো কোয়েশ্চেন বা কেউ অন্য কিছু জানতে চান বা থাকলে কাইন্ডলি একটু আমাকে আস্ক করেন। স্যার এতগুলো ক্লাস করে তো এখন কনফিউজ যে আমি প্র্যাকটিস কিভাবে করবো বা কোত্থেকে শুরু করব, মানে এগুলো তো এমনি তো। মানে আবার একটু বলেন আপনার কোয়েশ্চেনটা, আমি মানে কেটে কেটে গেছে আমার কাছে। স্যার আমাদের মানে আজকের ক্লাসটা দেখে মনে হলো যে এগুলো আমি প্র্যাকটিস অথবা শেখার জন্য হলে কি করব কিভাবে করব এই গাইডেন্সটা লাগতো স্যার। আচ্ছা, তো বেসিক্যালি গাইডেন্সের ব্যাপারটা হচ্ছে আপনাকে তো আমি এই কোডটা এবং ডাটা সেটটা দিয়ে দিই, তাই না? তো 1 নম্বর কাজ হচ্ছে একদম সবার আগে সেটা হচ্ছে যে এই কোডটা একদম হুবহু দেখে দেখে মানে টাইপ করা আমি বলবো না, বাট ওই কোনো একটা ডাটা সেটে প্রথমে চালায় দেখা অন্য একটা ডাটা সেটের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এই আইরিশ ডাটা সেটে তো আমি আপনাদেরকে দেখাই দিছি, so এইখানে তো আসলে আপনার এরর আসার কোনো চান্স নাই। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি আপনাদেরকে ক্লাসে কোডটা দেওয়ার পর আপনি ক্যাগেলে যেয়ে, ক্যাগেলে গিয়ে অসংখ্য ডাটা সেট আছে ক্লাসিফিকেশনের জন্য,
অ্যান্ড ওরা ডিভাইডও করে দেয় যে আপনি কি ক্লাসিফিকেশন করবেন নাকি সেগমেন্টেশন করবেন নাকি রিগ্রেশন করবেন। তো আপনি যদি বুঝতেই পারতেছেন আপনি ক্লাসিফিকেশন করতেছেন, তো ক্লাসিফিকেশনে কোন একটা ডেটার ক্ষেত্রে আপনি যাবেন। আর আপনি যদি ইনিশিয়ালি টেবুলার ডেটা নিয়ে কাজ করতেছেন, তো আপনি একটা টেবুলার ডেটা খুঁজে বের করবেন। তো ওই ডেটার মধ্যে আপনি বেসিক্যালি এই কোডটা চালানো ট্রাই করবেন। তো দেখবেন যে আসলে কি কি জিনিস চেঞ্জ করা লাগে, ফিচারগুলো চেঞ্জ করা লাগে, তারপরে হচ্ছে ক্লিনিং গুলো চেঞ্জ করা লাগে। তারপরে দেখেন যে এই ডাটা সেটে আপনার মডেলে অ্যাকুরেসি কতটুকু আসে। সেটা কি আনএক্সপেক্টেডলি অনেক কম, নাকি অনেক বেশি বেশি ভালো। যদি অনেক কম আসে, সেটা কেন কম আসে সেটা একটু জানা ট্রাই করেন, বা আমাকে আস্ক করতে পারেন, বা মানে নেটও সার্চ করে দেখতে পারেন যে এই ধরনের ডাটার ক্ষেত্রে কোনো প্রি প্রসেসিং লাগে কিনা। তো এইভাবে আসলে বেসিক্যালি আপনারা প্র্যাকটিস করতে পারেন। মানে প্র্যাকটিসের তো আসলে আহ, আপনি যদি চান যে এখন চ্যাট জিপিটি আছে বা জেনারেটিভ এ আছে, ওর কাছ থেকেও চাইলে আপনি কিছু প্রবলেম দেখতে পারেন যে আসলে আমার ডাটা সেটটা এইভাবে রেজাল্ট খারাপ করছে, আমার ডাটা সেটটা টাইপ এরকম, এতগুলো ফিচার আছে, ফিচারগুলোর ভ্যালু এত থেকে এত রেঞ্জের মধ্যে আছে, আমার এই ক্লাসিফায়ার দিয়ে আমি খারাপ করছি, এখন আমি কি করতে পারি, সাজেশন দাও। মানে শেখার জন্য বললাম আসলে, ওকে বলবেন না আপনি কোড করে দিতে, আপনি জিজ্ঞেস করবেন যে আমার কি ধরনের প্রি প্রসেসিং লাগবে, এরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তো আপনাদেরকে এটা নিয়ে কোনো অ্যাসাইনমেন্ট দেই নাই, দিলে আপনাদের জন্য একটু বেটার হবে, কজ আপনাদের যে প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট সেটাই আপনারা অনেকে সাবমিট করেন নাই, মানে ডেট বাড়ায় দেওয়ার পরেও। তো এখন আমি আজকে বা কালকে বেসিক্যালি আপনাদের সুপারভাইজ লার্নিং এর উপর একটা অ্যাসাইনমেন্ট দিব। হয়তো খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট থাকবে, কজ আমি যেটা দেখলাম যে আপনাদের অ্যাসাইনমেন্টে খুব একটা এফোর্ট দিলে আপনারা মানে করেনই না। সো এর থেকে বেটার যে আসলে আমি একটু সিম্পল অ্যাসাইনমেন্ট রাখি। মাত্র 61 জনের মধ্যে 15 জন সাবমিট করছেন আপনারা। তো আমি আপনাদের সুপারভাইজড মেশিন লার্নিং নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিব নে, যেখানে আমি একটা ডাটা সেট আপলোড করে দিব। তো আপনারা ওই ডাটা সেটের উপরে বেসিক্যালি হচ্ছে এই যে আপনাদেরকে তিনটে অ্যালগোরিদম দেখাইছি, সেই তিনটে অ্যালগোরিদম আপনারা রান করে দেখবেন। রান করে দেওয়ার পর সেটাকে এনস্যাম্বল করবেন। এনস্যাম্বল করে র্যান্ডম ফরেস্টের ট্রি দেখাবেন, র্যান্ডম ফরেস্টের ফিচার ইম্পর্টেন্স দেখাবেন, এক্সিবুস্টের ট্রি দেখাবেন, এক্সিবুস্টের ফিচার ইম্পর্টেন্স দেখাবেন, অ্যান্ড দেন ফাইনালি একটা কমেন্ট করবেন এই ডাটা সেটের জন্য কোন টাইপ অফ অ্যালগোরিদম ইজ দ্য বেস্ট। সেটা কি সাপোর্ট ভেক্টর মেশিন, নাকি র্যান্ডম ফরেস্ট, নাকি এক্সিবুস্ট, নাকি এনসাম্বল। বুঝতে পারছি আমি? স্যার জি স্যার। কারো কোনো কি কোয়েশ্চেন আছে, নাকি আমরা আজকে ক্লাস রাখবো এখানেই? শুধু আজকে টপিক না, যদি অল ওভার, যেহেতু অনেকদিন পরে আপনাদের আবার নতুন ক্লাস স্টার্ট হইলো, কারো যদি অন্য কোনো বিষয় নিয়ে কোনো ডাউট থাকে আপনারা বলতে পারেন, চাইলে সমস্যা নেই। কারো কোনো ডাউট নাই? তাহলে কি আমরা আজকে ক্লাস রাখবো এখানে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমি বলে দিই, কালকেও ইনশাল্লাহ আমরা 9:15, মানে 9:15 বা 9:30টার দিকে আমাদের নেক্সট ক্লাসটা থাকবে। আমি লিঙ্কটা হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আজকেরটা একটু দিতে লেট হয়েছে, বাট কালকেরটা একটু আগে আগে দিয়ে দিব। তো এই হচ্ছে কথা। আর আপনারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই এখন পর্যন্ত, আমি আজকের দিনটা পর্যন্ত রাখবো, কালকে আমি বেসিক্যালি অফ করে দিব, এবং যেই 15 জন সাবমিট করছেন মার্কিংটা তাদের সেই 15 জনের উপরে বেসিক্যালি হবে। অ্যান্ড এই 15টা চেক করতে করতে আমি বেসিক্যালি আপনাদের সুপারভাইজ লার্নিং এর উপর আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। আর আর ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমি অরণ্যকে দিয়ে দিব, অরণ্য আই গেস আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে দিবে। আর কোডটা আমি কিছুক্ষণের মধ্যেই জিসিআর এ দিয়ে দিতেছি আপনাদের প্র্যাকটিসের জন্য। তো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ওই গুগল ক্লাসরুমে যে কমেন্ট, ওই কমেন্টেও বলতে পারেন, অথবা আমাকেও পার্সোনালি রিচ করতে পারেন। আর এই তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাহলে আজকে ক্লাস আমি রাখি এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।